তোমার থোরাক্সের ভিতর আছে, এই জন্য আদাব ওর স্যার। সঙ্গে হ্যাঁ আদাব অ্যাক্সেসরি হিসাবে আমরা ওই ইটা পড়বো। তাহলে ডায়াফ্রাম হচ্ছে কোথায় থাকে? আউটলেট অফ দা থোরাক্স, থোরাসিক আউটলেট। তা থোরাসিক ইনলেট আর থোরাসিক আউটলেট তোমরা পড়েছো। তা থোরাসিক আউটলেট যেটা যেটা ইনফেরিয়রলি থাকে থোরাকো অ্যাবডোমিনাল জাংশন, সেটাকে স্যার স্ক্রিন আউটলেট। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? না স্ক্রিনে কিছু দেওয়া হয়নি এখনো। তাহলে সেটাই হচ্ছে আমাদের থোরাসিক আউটলেট। যদিও বা ক্লিনিক্যালি হচ্ছে কে থোরাসিক আউটলেট বলে, মানে ইনলেট আমরা যেটাকে বলি সেটাকেই ক্লিনিকে থোরাসিক আউটলেট বলা হয়। কিন্তু এখন আমরা এই থোরাসিক আউটলেটের যে মাস্কুলেচার, সেই মাস্কুলেচার সম্বন্ধে পড়বো। সেটা হলো আমাদের, তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার কালো দেখা যাচ্ছে। প্রথম দেখা গেছিল তাই না? জি স্যার প্রথমে দেখা যাচ্ছিল। কেন এরকম হয়ে গেল আমি বুঝতে পারলাম না তো। আমার সেই এইটা সে এরকম ঝামেলা করতেছে। প্রেস এসকেপ, ডবল ক্লিক। জি স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এবার পড়বো ডি ডায়াফ্রাম। তা ডি ডায়াফ্রাম কি জিনিস? ডি ডায়াফ্রাম ইজ এ musculoaponeuritic structure which is situated at the junction of the thorax and thoracic cavity and abdominal cavity। এই জন্য একে থোরাক অ্যাবডোমিনাল ডায়াফ্রামও বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে দিস ইজ দ্য প্রিন্সিপাল মাসেলস অফ রেসপিরেশন প্রিন্সিপাল মাসেলস থাকে। আর এটা তো আমরা পার্ট পড়বো যে সেন্ট্রাল দিকে একটা টেন্ডিনাস পার্ট থাকে আর পেরিফেরিতে মাস্কুলার পার্ট থাকে। এই জন্য এটাকে মাস্কুলোটেন্ডিনাস বা মাস্কুলোঅ্যাপোনিউরেটিক অর্গান বলে। তো এবার আসো প্রথমেই আমাদের জানতে হবে হলো এর অরিজিন। তাহলে অরিজিন তো তোমাদের প্রথম থেকেই বলে আসতেছি যে অরিজিন হচ্ছে এটা তিন ধরনের অরিজিন হয়। একটা হচ্ছে স্টার্নাল অরিজিন, মানে স্টার্নাম থেকে হবে। আর আর হচ্ছে কোস্টাল অরিজিন, যেটা চারপাশে কোস্টাল মার্জিন, আমাদের এই রিব, কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিন এবং 11 এবং 12 রিব থেকে অরিজিন হবে। আর একটা হচ্ছে ভার্টিব্রাল অরিজিন। এই তিন ধরনের অরিজিন আমাদের হবে। তাহলে তিন ধরনের অরিজিনের ভিতর আমরা প্রথমেই জেনে ফেলি যে এটা স্টার্নাল অরিজিন। তাহলে স্টার্নাল অরিজিন টু ফ্লেশি স্লিভস দিয়ে এই পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা জিফিড স্টার্নাম, এই জিফিড স্টার্নামের পোস্টেরিয়র থেকে এই অরিজিন, ফ্লেশি অরিজিন, দুটো ফ্লেশি অরিজিন হয়, যেটাকে আমরা বলতেছি স্টার্নাল অরিজিন, মানে জিফয়েড প্রসেসের পিছন থেকে হলো। আর কোস্টাল অরিজিন 6 ফ্লেশি স্লিভস দিয়ে কোস্টাল অরিজিন, মানে এই চারপাশ দিয়ে কোস্টাল লোয়ার 6 যে রিব আছে, এই লোয়ার 6 রিব থেকে হচ্ছে এই কোস্টো কন্ডাল যে জাংশন, কোস্টোকন্ডাল জাংশনের জাস্ট পোস্টেরিয়র দিক থেকে আমাদের এই 6 ফ্লেশি স্লিভ অরিজিন হয়। আর আছে হচ্ছে ভার্টিব্রাল অরিজিন। ভার্টিব্রাল অরিজিন কিভাবে হয়? ভার্টিব্রাল অরিজিন হচ্ছে আমাদের এই রাইট এন্ড লেফট ক্রুরা, এই যে রাইট এন্ড লেফট ক্রাস অফ দা ডায়াফ্রাম, এই দুটো ক্রুরা থেকে, আর হচ্ছে পাঁচটা যে আর্কুয়েট লিগামেন্ট আছে, এই পাঁচটা আর্কুয়েট লিগামেন্ট থেকে ডেভেলপ করে অরিজিন হয় হচ্ছে আমাদের। এখন রাইট এন্ড লেফট ক্রুরা, যেটা দুটো ক্রাস, যেটা এই যে দেখতে পাচ্ছ দুটো ক্রাস হচ্ছে ভার্টিক্যাল ব্যান্ড,
যেটা হচ্ছে ভার্টিক্যাল মাস্কুলার যে ব্যান্ড, এই ব্যান্ডটা তো তোমাদের আগেই বলা হয়েছে। রাইট ক্রাসটা হচ্ছে আপার প্রথম তিনটা Number আপার three লাম্বার vertebra. ভার্টিব্রা এন্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ডিসেস ইন্টারভেনিং ইন্টারভার্টিব্রাল ডিস্কের সঙ্গে অ্যাটাচ থাকে অ্যান্ট্রোল্যাটারাল অ্যাসপেক্টে, তাই না, বডির অ্যান্ট্রোল্যাটারাল অ্যাসপেক্টে। ঠিক একই রকম লেফটটা হচ্ছে আপার প্রথম টু দুটা অ্যান্ড ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক আছে সেই ইন্টারভার্টিব্রাল ডিস্কের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে লেফট ক্রাস অফ ডায়াফ্রাম। এর মিডিয়াল মার্জিনটা টেন্ডিনাস থাকে। এই মিডিয়াল মার্জিন যে উপর দিকে কন্টিনিউয়াস করে দুটোর, সেটাকেই বলা হয়েছে মেডিয়ান আলকুয়েট লিগামেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের মেডিয়ান, এই যেটা Arcuate দেখা ligament. যাচ্ছে এইটা হচ্ছে মেডিয়ান আরকুয়েট লিগামেন্ট। ligament. এই মেডিয়ান আরকুয়েট Ligament. লিগামেন্ট, হ্যাঁ, তাহলে মেডিয়ান যে ফাইবারাস ব্যান্ডটা সেটাকে আমরা বলছি মেডিয়ান আরকুয়েট লিগামেন্ট। আর ওয়ান ইজ সাইডে থাকতেছে মেডিয়াল এন্ড ল্যাটারাল আরকুয়েট Medial লিগামেন্ট, lateral. মেডিয়াল এন্ড ল্যাটারাল। তো এইখান থেকে যে মেডিয়ালটা কোথা থেকে যায়, এই ভার্টিব্রা, Muscle. স্যার এটা স্যার ভার্টিক্যাল স্যার ভার্টিব্রা 2 থেকে বডি হ্যাঁ অফ 2 ভার্টিব্রা থেকে 2 থেকে স্পাইন অফ দা L1 তার মানে লাম্বার অন ভার্টিব্রা Transfer এইখান to থেকে। the T. তাহলে L1. জাস্ট Yes, why not? T হবে। তাহলে আমরা দেখলাম এটা হলো কি লাম্বার, সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এই সেকেন্ড লাম্বার এটা একটু আঁকতে এখানে একটু কেমন যেন করছে, ভুল করছে মনে হয়। তো এইটাকে আমরা যদি দেখো যে এই এই যে সেকেন্ড হার্ডে চলে লাম্বার, আসে এটা সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এই সেকেন্ড নাম্বার ভার্টিব্রার বডি থেকে এই টিপ অফ টার্নভার্স প্রসেস, এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রার টার্নভার্স প্রসেস পর্যন্ত একটা মেডিয়াল আরকুয়েট লিগামেন্ট থাকে। এই মেডিয়াল আরকুয়েট লিগামেন্ট থেকেও কিন্তু আমাদের অরিজিন হয়ে Ligament. থাকে হচ্ছে ডায়াফ্রামের মাসেল অরিজিন হয়। আর এই মিডিয়াল আরকুয়েট যে লিগামেন্ট এ পাশে একটা থাকতেছে, ঠিক একইভাবে এ পাশেও আর একটা থাকবে মিডিয়াল আরকুয়েট লিগামেন্ট। তো এই মিডিয়াল আরকুয়েট লিগামেন্টটা আসলে কি, আসলে হচ্ছে আপার থিকেন্ড পার্ট অফ দা সোয়াস। তাহলে সোয়াস যে শীত আছে সেই সোয়াস চিজের আপার থিকেন্ড পার্টটা এই মিডিয়াল আরকুয়েট লিগামেন্ট তৈরি করে। আর এইখান থেকে আর একটা হচ্ছে এই 12 রিপ পর্যন্ত, 12 রিপের যে অ্যাঙ্গেল অফ দ্য 12 রিপ থাকে লোয়ার বর্ডারে, এখানে অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেল পর্যন্ত আর একটা ফাইবারাস আর্চ থাকে, যে ফাইবারাস আর্চ থেকে হচ্ছে ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট বলে। ইনফ্যাক্ট ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট হচ্ছে কি, এটা অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, তাই না, কোয়াড্রেটাস লাম্বোরামের সামনে একটা ফাসা থাকে, যে ফাসাটাকে আমরা কোয়াড্রেটাস লাম্বোরামের ফাসা না বলে আমরা বলবো হচ্ছে, যেহেতু আমরা জানি অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। তাহলে অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসার এইখানে যে আপার ফ্রি থিকেন্ড বর্ডার থাকে, সেই থিকেন্ড বর্ডারটাই হচ্ছে তৈরি করে কি আমাদের ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট। তাহলে এইটা হচ্ছে মেডিয়ান আরকুয়েট লিগামেন্ট, এই বরাবর দুই মাঝখানে যেটা আসছে মেডিয়ান আরকুয়েট লিগামেন্ট। আর এরপরে থাকতেছে হচ্ছে ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এর ল্যাটারালি থাকতেছে হচ্ছে ল্যাটারালি থাকতেছে হচ্ছে ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট। দিস ইজ দ্য থিকেনিং অফ দ্য আপার পার্ট অফ দ্য সোয়াস শীট, বা সোয়াস ফাসা যাই বললেই হবে। আর ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট ওয়ান ইজ সাইডে থাকতেছে, যেটা হচ্ছে আমাদের কি বলো, Anterior layer of thoracolumbar fascia থেকে। অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসার আপার এন্ডটা, যেটা এইখানে কিন্তু আমাদের ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট এবং মেডিয়াল আরকুয়েট লিগামেন্ট, এই লিগামেন্টের কোনটার ভিতর দিয়ে কি স্ট্রাকচার পাস করে সেটাও কিন্তু এখানে আমাদের জেনে ফেলতে হবে। তাহলে যদি বা এটা হচ্ছে মাইনর ওপেনিং, এই মাইনর ওপেনিং, তাহলে এই ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট এইখানে থাকতেছে কি, এই বরাবর থাকতেছে, তাই না, এইখান থেকে এই তার মানে ফার্স্ট কোস্টাল 12 ভার্টিব্রার জাস্ট নিচে, তার মানে ফার্স্ট সাবকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস এইখান দিয়ে রান করে। কথা বুঝছো, যে সাবকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস যেগুলো আছে, সাবকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস, এই সাবকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস এখান দিয়ে রান করবে। মিডিয়াল আরকুয়েট লিগামেন্ট যেটা এইখানে থাকতেছে, মিডিয়াল আরকুয়েট লিগামেন্ট, এই মিডিয়াল আরকুয়েটের লিগামেন্টের ডিপ দিয়ে
তাহলে পাস করে কে বলো, যে সিম্প্যাথেটিক চেইন, চেন। মানে সাইডের সিম্প্যাথেটিক Sympathetic. চেইন। তাহলে আমরা এই মেডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট কি, কোথা থেকে, এর তাহলে কাজ কি, তাহলে আমরা কিভাবে তৈরি হয়, তারপরে এখান থেকে অরিজিন হয় হচ্ছে আমাদের ডায়াফ্রামের মাসেলের অরিজিন হয়, আর কোনটা নিচে দিয়ে কি স্ট্রাকচার পাস করে সেটা আমরা জেনে ফেললাম। তাহলে আমাদের এখানে অরিজিন অফ দ্য ডায়াফ্রাম জানা হয়ে গেল। তাহলে অরিজিন, তাহলে ইস্টার্নাল অরিজিন, কোস্টাল অরিজিন এন্ড ভার্টিব্রাল অরিজিন। তাহলে এগুলো তো সহজ, ভার্টিব্রাল অরিজিনটা একটু ঝামেলা, তো সেটা আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আসো যে ইনসারশন। ইনসারশন হয় কি, ইনসারশন হচ্ছে এর মাঝখানে, মাঝ বরাবর, মানে ইসের অ্যান্টিরিয়র, এই অ্যান্টিরিয়রলি এই বরাবর থাকে হচ্ছে একটা সেন্ট্রাল টেন্ডন। সে সেন্ট্রাল টেন্ডনটার শেপটা কেমন, ট্রাইফোলিয়েট। সেন্ট্রাল টেন্ডনটার শেপ হচ্ছে ট্রাইফোলিয়েট শেপের হয়ে থাকে এই সেন্ট্রাল টেন্ডনটা। এই সেন্ট্রাল টেন্ডনের হচ্ছে একটা সেন্ট্রাল, সামনের দিকে অ্যান্টিরিয়র সেন্ট্রাল লিফলেট থাকে, এবার পোস্টিরিয়র রাইট অ্যান্ড পোস্টিরিয়র লেফট, এই দুটো লিফলেট থাকে। তাহলে এই মোটামুটি তিনটে মিলে যদি আমরা বলি একটা মানে একটা সমবাহু একটা ত্রিভুজের মতন। স্যার সম্ভবত ট্রাইফোলিয়েট মানে কি স্যার ত্রিকোণাকৃতি পাতার মতো? হ্যাঁ, ত্রিকোণাকৃতি পাতার মতন, তিনটে পাতা যেরকম তিনটে লিফলেট, এইদিকে একটা লিফলেট থাকবে, এইদিকে একটা লিফলেট থাকবে, আর এইদিকে একটা লিফলেট থাকবে, তিনটে পাতার মতন। এই যে ধরো ওই ইসের জন্য যে একটা পাতা দেখায় কি জন্য আমাদের, ওই পাতাটার নাম কানাডার ম্যাপল পাতা স্যার, ম্যাপল পাতা। ম্যাপল পাতা, তাই না? কানাডার ওইটাই যেরকম দেখায় যে ম্যাপল পাতা, ওই সেই ম্যাপল পাতার মতন। তাহলে এই সামনের দিকে থাকবে অ্যান্টিরিয়র লিফলেট, আর ওয়ান ইজ সাইডে পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে রাইট পোস্টেরিয়র এন্ড লেফট পোস্টেরিয়র লিফলেট, যেটা হচ্ছে ইকুইলেটারাল একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডন হচ্ছে এর উপর দিকে ফাইবারাস পেরিকার্ডিয়ামের অ্যাটাচমেন্ট থাকে, এবং ফাইবারাস পেরিকার্ডিয়াম এবং সেন্ট্রাল টেন্ডন দুটোই হচ্ছে সেপ্টাম ট্রানভার্সাম থেকে ডেভেলপ করে। সেন্ট্রাল টেন্ডন যে পার্টটা এবং ফাইবারাস পেরিকার্ডিয়াম যেটা তোমরা পড়েছো, ওটা তো আগেই পড়ছো, যেটা হচ্ছে সেপ্টাম ট্রানভার্সাম থেকে ডেভেলপ করে। আর যেহেতু একই স্ট্রাকচার থেকে এই দুটো ডেভেলপ করে, সেহেতু এই দুটোকে কিন্তু যে এর সুপিরের দিকে থাকবে, এই দুটো কিন্তু কিন্তু সেপারেট করা, হ্যাঁ আমি তো জানি না, আপনার কাছে শোনো, এই যে জন্য একে সেপারেট করা যায় না। এটা কিন্তু নিয়ার টু দা কি ইস্টার্নামের কাছে কাছে থাকে। এর অ্যান্টেরোপোস্টেরিয়রে যদি দেখো তাহলে ইস্টার্নামের কাছাকাছি থাকবে। তাহলে আমরা জানলাম কি সেন্ট্রাল টেন্ডন, এই সেন্ট্রাল টেন্ডনের পেরিফেরিতে এসে হচ্ছে এই মাসেলগুলো অ্যাটাচমেন্ট দেয়, মানে ইনসারশন দেয়। তাহলে অরিজিন কোথায় হয়, অ্যাটাচমেন্ট এক বাক্যে তোমরা বলতে পারো যে সেন্ট্রাল টেন্ডন, আর সেন্ট্রাল টেন্ডনটার শেপটা কি, আর সেন্ট্রাল টেন্ডনের পেরিফেরিতে এসে এরা মোটামুটি হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দিচ্ছে। এবার আসো যে এর সারফেস, এর সারফেস কি আছে, সারফেস হচ্ছে দুটোই সারফেস, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেস। এন্ড সুপিরিয়র সারফেসটা কেমন, সুপিরিয়র সারফেসে ওয়ান ইজ সাইডে হচ্ছে যে এলিভেটেড থাকে, এবং সেটাকে বলা হয় ডোম, মানে যে ওয়ান ইজ সাইডে প্রজেক্টেড থাকে সেটাকে হচ্ছে ডোম বলা হয় সুপিরিয়র সারফেস বরাবর। ডোম শেপ। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডোম শেপ। তা এরকম যদি থাকে তাহলে উপর দিকে হচ্ছে এই কন্ডিশনে থাকে, তা উপর দিকে, এই উপর দিকে একটা হচ্ছে রাইট ডোম অফ ডায়াফ্রাম, এটা লেফট ডোম অফ ডায়াফ্রাম। রাইট ডোম অফ ডায়াফ্রাম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ডোম অফ ডায়াফ্রাম। উপর দিকে যদি দেখি আমরা, তাহলে এই ডোমটা হচ্ছে স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ডোম অফ ডায়াফ্রাম ডিউ টু প্রেজেন্স অফ লিভার। এই লাইট ডোমের নিচে হচ্ছে লিভার থাকে, এই কারণে হচ্ছে। আর সেন্ট্রাল ডিপ্রেস পার্ট থাকে, এই ডিপ্রেস পার্টটাই মোটামুটি হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডন হিসাবে কাজ করে, মানে সেইটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। এখন যদি এর রিলেশন বলো যে এর উপর কি থাকে, এর উপর থাকে হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা। এন্ডোথোরাসিক ফাসা, যেমন তুমি ধরো এই আমরা আগে ছিলাম কোথায়, এইটা আমরা দেখতেছিলাম। ধরো যে এই বরাবর যদি
একটা নিডল ঢুকায় দেওয়া যায়, তো কি কি লেয়ার পাওয়া যাবে বলো তো? এইখানে তোমরা পুলাল ফ্লুইড ড্র করার জন্য যে টোকেনটা দেওয়া হয় ট্রকার, সেই ট্রকার কি কি লেয়ার পাস করে সেটা তোমরা পড়ছো না? একজন বলো। স্যার না ভুলে গেছি। তো স্যার সেভাবে হ্যাঁ, পড়ো না এরকম? না স্যার ভুলে গেছি স্যার। প্লুরাল ফ্লুইড ড্র করার জন্য তো তোমার এই ধরো 9th ইন্টারকোস্টাল স্পেস দিয়ে আমরা ড্র করতে পারি। কোথায় ড্র করব? একেবারে হচ্ছে এই বরাবর, মানে কি যে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর যে 9th ইন্টারকোস্টাল স্পেস বা তার নিচে আমরা ড্র করতে পারবো, বুঝছো? তাহলে আমরা এখানে ড্র করতে লাগলে কি 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 স্ট্রাকচার পাস করবে? হ্যাঁ, মনে নাই কিছু? প্রথমে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাঁসা যাবে, হবে তারপরে কিছু এক্সট্রিনজিক মাসেল থাকতে পারে, তাই না? এরপরে আমরা পাবো কি এই মাসেলটা কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, মানে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস, তারপরে হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, তারপরে হচ্ছে কি কথা বলো না কেন তোমরা? কিছুই মনে নাই? স্যার ভুলে গেছি একদম। এন্ডোথোরাসিক ফাসা। তাহলে আবার আবার করো। তাহলে প্রথমে হচ্ছে স্কিন, প্রথমে হচ্ছে একটা ইন্টারকোস্টাল স্পেস দিয়ে দেবো। ইন্টারকোস্টাল স্পেসের উপরের দিক থেকে ছিদ্র করব, নিচের দিকে ছিদ্র করব? কোন দিকে? স্যার নিচ দিয়ে। নিচ দিয়ে ছিদ্র করবে। তো লোয়ার পার্ট অফ দা ইন্টারকোস্টাল স্পেস, মানে ইনফেরিয়র যে ইটা থাকবে, রিবটা থাকবে, রিবের জাস্ট আপার বর্ডার দিয়ে ওপেন করবে, ছিদ্র করব। কারণ এইখানে তো নিউরোভাস্কুলার বান্ডেল থাকে, তাই না? আপার এন্ডে নিউরোভাস্কুলার কোস্টাল গ্রুপের ভিতর নিউরোভাস্কুলার বান্ডেল থাকে, এই জন্য আপার এন্ডে না করে লোয়ার এন্ডে, মানে ইনফেরিয়র রিবের আপার বর্ডার দিয়ে হচ্ছে করব, পাংচার করব। তাই এই পাংচার করার জন্য প্রথম স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপরে হলো এই মাসেলটা আসবে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস, তারপরে ইন্টারকোস্টালিস ইন্টারনাস, তারপরে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, তাই না? এক্সটার্নাস, ইন্টারনাস, তারপরে ইন্টিমাস। ইন্টিমাস যদিও সব জায়গায় থাকে না, শুধুমাত্র মিডল পার্টে থাকে। এরপরে আমরা কি করব? এন্ডোথোরাসিক ফাসা। এরপরে আমরা পাস করব হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা, মানে ফাসা বিটুইন দ্য থোরাসিক ওয়াল এন্ড দ্য প্লিউরা। এরপরে আমরা পাস করলে কি কোথায় যাব? প্যারাইটাল প্লুরা। গুড, প্যারাইটাল প্লুরাকে যদি আমরা ছিদ্র করি তাহলে আমরা পৌঁছে যাব হচ্ছে প্লুরাল ক্যাভিটিতে। আর প্লুরাল ক্যাভিটি পর্যন্ত পৌঁছাই গেলেই হচ্ছে আমাদের প্লুরাল ফ্লুইড ড্র করা শুরু করে দিতে পারবো। আর এরপরেও যদি নিডল পিয়ার্স করে তাহলে নেক্সট করবে হচ্ছে ভিসেরাল প্লুরা বা পালমোনারি প্লুরা, তারপরে লাং। তাহলে আমরা বলতেছিলাম যে এই আপার যে সারফেস, এই আপার সারফেসের রিলেশন কি ছিল সেটা আমরা আপার সারফেসের রিলেশনটা সম্বন্ধে আমরা জানতেছিলাম যে আপার সারফেসের একেবারে আপার সারফেসকে কভার করে থাকে কে? কভার করে হতে এন্ডোথোরাসিক ফাসা। এন্ডোথোরাসিক ফাসাকে ফাসার উপরে এই ল্যাটারাল সাইডে থাকে হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা। আমরা প্যারাইটাল যে প্লুরা আর হচ্ছে ভিসেরাল বা পালমোনারি প্লুরা, সেই পালমোনারি প্লুরা, প্যারাইটাল প্লুরার কি কি পার্ট ছিল মনে আছে? কথা বলো না কেন? স্যার মনে নাই, তাই না? জি না স্যার। মনে নেই, এত এরকম একেবারে ভুলে গেলে তো হবে না। তাহলে প্লুরা এই হচ্ছে আমাদের সরাসরি লাং দেখাচ্ছে প্লুরা। হ্যাঁ, প্লুরা তো দুই ধরনের রয়েছে। হ্যাঁ, আর বলো পারলে তো। তাহলে প্লুরার হচ্ছে 4টে পার্ট ছিল। কোনটা? এটা হচ্ছে
প্যারাটাল পুরুলার। তা প্যারাটাল পুরুলার এই উপর দিকে ছিল হচ্ছে সার্ভাইকাল পুরুলার, আর এইখান থেকে শুরু করে এই একেবারে পিছন পর্যন্ত এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের কোস্টাল পুরুরা। আর হ্যাঁ, আর এই বরাবর এইখান থেকে শুরু করে সরাসরি যদি আমরা এর ভিতর দিয়ে পিছন দিকে চলে যাই, তাহলে এইটাকে বলতেছিলাম আমরা মেডিস্টিনাল পুরুরা। এই বরাবর একেবারে যেটা মেডিয়াল সারফেস বা মেডিস্টিনাল সারফেস অফ দা লাংয়ে যেটা থাকে সে মেডিস্টিনাল পুরুরা। আর এই আমাদের ইসের সঙ্গে যেটা ছিল কি বলে ডায়াফ্রামের সঙ্গে যেটা ছিল সেটাকে আমরা বলতেছিলাম ডায়াফ্রামেটিক পুরুরা। তাহলে কি ওয়ান ইজ সাইডে থাকবে হচ্ছে ডায়াফ্রামিক, এই ডোমের উপরে ওয়ান ইজ সাইডে থাকবে লেফট রাইট অ্যান্ড লেফট ডায়াফ্রামেটিক পুরুরা, অথবা লোয়ার এন্ড অফ দা পুরুরা তাই বলতে পারো, পুরুরাল ক্যাভিটি। আর মিড বরাবর থাকতেছে কি, মিড বরাবর তো এন্ডোথোরাসিক ফাসা, না, মিড বরাবর থাকতেছে যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, বুঝছো? তাহলে সুপিরিয়র সারফেসের রিলেশন আমরা বললাম যে কি স্ট্রাকচার এন্ডোথোরাসিক ফাসা দিয়ে কভার করা থাকে, তার উপরে এদিকে থাকে পুরুরা, আর এদিকে রাইট ডায়াফ্রামেটিক পুরুরা, লেফট পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক পুরুরা, আর তার উপরে থাকে রাইট লাং এন্ড লেফট লাং, আর এখানে থাকে হচ্ছে সেন্টার টেন্ডনে থাকে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ফাইব্রাস পেরিকার্ডিয়াম মানেই হচ্ছে এর উপরে থাকবে হার্ট, তাই না? আর ইনফেরিয়র সারফেসে কি থাকে, কিছু কানেকটিভ টিস্যু থাকে যেটাকে আমরা বলতে পারি ফাসা, ডায়াফ্রামেটিক ফাসা। ইনফেরিয়র সারফেসে সরাসরি ডায়াফ্রামেটিক ফাসা, এই ডায়াফ্রামেটিক ফাসার আরো নিচে থাকে, মানে ডায়াফ্রামেটিক ফাসার নিচে থাকবে হচ্ছে প্যারাটাল পুরুরা, প্যারাটাল পেরিটোনিয়াম। কথা বুঝছো তো? প্যারাটাল পেরিটোনিয়াম। তাহলে জি স্যার। ডায়াফ্রামেটিক ফাসা কোথায় থাকবে? ইনফেরিয়রলি। আর প্যারাটাল, তাহলে প্যারাটাল যে পেরিটোনিয়াম আর এই মাসেল সেন্ট্রাল টেন্ডন এর মাঝখানে যে গ্যাপ, এইখানে কিছু লুজ কানেকটিভ টিস্যু পাওয়া যাবে, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ডায়াফ্রামেটিক ফাসা। কথা বুঝছো? জি স্যার। এখন বলো তো যে এইখানে ওই যে এইখান থেকে ইনসেপারেবলি অ্যাটাচ দা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এখন এই সেন্টার বরাবর যদি একটা নিডিল ঢুকাই দেওয়া যায়, তাহলে তো উপর থেকে নিডিল ঢুকাই দিলে এই নিচ পর্যন্ত পৌঁছায় যাবে, তাই না? জি স্যার। তাহলে কি কি লেয়ার পিয়ার্স করবে বলে ফেলো, যে অ্যাবভ ডাউনওয়ার্ড কি কি লেয়ার সেটা বলো। কথা কি আমি বুঝাইতে পারছি তোমাদের? বললাম যে আমরা তো তোমাকে দেখালাম যে কি কি স্ট্রাকচার এখানে থাকবে, এটা তো দেখছো, তাই না? এখন বলবো যে এই সেন্ট্রাল টেন্ডন যেখানে থাকে, এই যে সাদা অংশ, এটাই তো সেন্ট্রাল টেন্ডন। এই সাদা অংশ, এই একটা লিপলেট, এই একটা লিপলেট, এটা অনেক বড় করে রাখছে, এত বড় থাকে না। তাহলে এটা এই একটা লিপলেট, এই একটা লিপলেট, আর এই একটা লিপলেট। তাহলে এটা অ্যান্টেরিয়র, এটা লেফট, এটা হলো লেফট, এটা হলো লেফট, আর এটা হচ্ছে রাইট, তাই না? লেফট অ্যান্ড রাইট, রাইট, এই জানলে। এখন বলো যে এইখান থেকে একটা নিডিল, এই যেখানে আমি কার্সর ধরেছি, এইখান থেকে একটা নিডিল নিচের দিকে ঢুকাই দেওয়া হলো। তোমার হাতে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামে বললো যে এইখান থেকে একটা নিডিল নিচের দিকে ঢুকাই দেওয়া হলো, তাহলে কি কি লেয়ার পিয়ার্স করবে? উপর দিক থেকে নিচের দিকে বলবে। পেরিটোনিয়াম স্যার। তাহলে তোমরা আমাদের বুঝতে পারছো না যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আমি তোমাদের বলি, তোমরা মানে বুঝতে পারছো না, তা তোমাদের আমি বলে দিই, সেটা তোমরা মনে রাখো। তাহলে একেবারে উপর দিকে থাকবে কি, প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। কথা মনে দিয়ে শুনো, নিডিলটা পিয়ার্স করলাম, প্রথমে যে লেয়ারটা পিয়ার্স করবে সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, নেক্সট হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, নেক্সট সেন্ট্রাল টেন্ডন,
তারপরে এন্ডো ডায়াফ্রামেটিক ফাসা, এরপরে থাকবে হচ্ছে প্যারাটাল প্লুরা, প্যারাটাল পেরিটোনিয়াম। কথা বুঝছো? এবার একজন বলো, আরেকবার একটু বলেন। একজন বলো। সেন্ট্রাল টেন্ডনের উপরে কি স্যার ওই এন্ডোথোরাসিক ফাসার কাভারিং থাকে তা না? বলতে পারো, হ্যাঁ এন্ডোথোরাসিক ফাসার কাভারিং থাকে। তাহলে একেবারে যদি এইখান থেকে একটা নিডল নিচের দিকে ঢুকায় দিই, তাহলে একেবারে উপরে থাকবে হচ্ছে Parietal প্যারাটাল layer of serous pericardium. পেরিকার্ডিয়াম, তারপর এরপরে থাকবে ফাইব্রাস fibrous পেরিকার্ডিয়াম, Fibrous pericardium. তারপরে বলতে পারো তুমি ওই Serous pericardium. এন্ডোথোরাসিক এন্ডোথোরাসিক ফাসা, এরপরে বলবা সেন্ট্রাল টেন্ডন, তারপরে হচ্ছে সেন্ট্রাল টেন্ডনকে পায়ার্স করে আমরা পাবো ডায়াফ্রামেটিক ফাসা, ডায়াফ্রামেটিক ফাসার পরে পাবো হচ্ছে প্যারাটাল প্যারাটাল প্লিউরা। প্যারাটাল পেরিটোনিয়াম। কথা বুঝছো? peritoneum। প্যারাটাল পেরিটোনিয়াম। জি স্যার। এখন আসো যে আমাদের রিলেশনে আমরা উপর দিকে রিলেশনে জেনেছিলাম হচ্ছে উপরে এখানে থাকবে রাইট অ্যান্ড লেফট লাং, আর ভিতরে থাকতেছে তো আমাদের হার্ট, তাই না? ডায়াফ্রামেটিক সারফেস অফ দা হার্ট এই থাকতেছে। এখন সেন্ট্রাল টেন্ডনের আগে কি এন্ডোথোরাসিক ফাসা বলছিলেন? শোনো, ওই এন্ডোথোরাসিক ফাসা বললেও হবে, নাও বললেও হবে, Fibrous pericardium. বা ডায়াফ্রাম তুমি যদি সরাসরি এইগুলো বলো, ও, যে আচ্ছা। একেবারে উপর দিকে থাকতেছিল কি প্যারাটাল Parietal লেয়ার layer অফ of serous pericardium. সেরাস পেরিকার্ডিয়াম, Serous pericardium. তারপরে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, Fibrous pericardium. তারপরে সেন্ট্রাল টেন্ডন, Central tendon. তারপরে Diaphragmatic fascia. Parietal diaphragm- pericardium. ডায়াফ্রামেটিক ফাসার কথাও ভুলে যাও, তারপরে তুমি প্যারাটাল পেরিটোনিয়াম, এই 4টে লেয়ার বললেই হবে। কথা বুঝছো? এই 4টে লেয়ার যদি সেন্ট্রাল বরাবর দেওয়া যায় তাহলে এই 4টে লেয়ার, আর যদি এই বরাবর দেওয়া যায় তাহলে কি থাকবে এইখানে মাস্কুলার পার্টে, তাহলে উপর দিকে থাকবে কি ওই যে ডায়াফ্রামেটিক প্লুরা, তারপরে থাকবে কি এই মাস্কুলার পার্ট অফ দা ডায়াফ্রাম, এর নিচে থাকবে কি প্যারাটাল পেরিটোনিয়াম। এইখানে এই 3টে লেয়ার বললেই হবে, আর এইখানে তুমি 4টে লেয়ার বলতে হবে, বুঝছো? এবার হচ্ছে ইনফেরিয়র যে রিলেশনে তিনটা right লেয়ার side এ- আরেকবার বলেন। এইখানে প্রথমে তো প্লুরা থাকবে, তার মানে ডায়াফ্রামেটিক প্লুরা, তারপর হচ্ছে ডায়াফ্রাম ইটসেলফ মানে মাস্কুলার পেট অফ ডায়াফ্রাম, আর তার নিচে একেবারে কাভার দেওয়া থাকবে প্যারাটাল Parietal peritoneum. পেরিটোনিয়াম। এইদিকে থাকবে 3টে লেয়ার, আর এইদিকে থাকবে 4টে লেয়ার, বুঝছো? সেই 4টে স্যার লেয়ার বলে এখানে ডায়াফ্রাগমেটিক ফাসা থাকবে না? সব জায়গায় থাকবে ডায়াফ্রামেটিক ফাসা আর এন্ডোথোরাসিক ফাসা, এই কথা ভুলে যাও। যদি বলতে পারো তাহলে তো ভালো, না বললে অসুবিধা নেই, বুঝছো? এবার আসো যে রিলেশন, আমরা উপরে রিলেশন জানলাম, নিচে রিলেশন এবার জানবো। তাহলে নিচের রিলেশনে কি কি আছে? যে নিচের Subperitoneum. হ্যাঁ, এটা এই 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 স্ট্রাকচার আমরা পাচ্ছি। কি স্ট্রাকচার? লিভার, রাইট লোব অফ লিভার, রাইট লোব অফ লিভার, লিভারের পাশে কে, পিছনে কে থাকবে? এই যে এই রাইট কিডনি এন্ড রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এইগুলো এইখানে কিন্তু কিডনি, এই যে এরা যেটা আঁকছে, বুঝছো? এরা যেটা আঁকছে না, এইটে আমরা জানি যে এই পর্যন্ত চলে কিডনির পোস্টেরিয়র সারফেস, এই পোস্টেরিয়র সারফেস এইখান বরাবর এই ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, আর এই বরাবর মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। যখন আমরা কিডনি পড়বো, এরা যেভাবে আঁকছে বা তৈরি করছে, এটা কিন্তু কমপ্লিটলি তৈরি করা হয়নি। এইখান থেকে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এই পর্যন্ত আসবে, এরপরে এইখান থেকে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট হয়ে চলে যাবে আমাদের ডায়াফ্রামের অরিজিন, কোস্টাল অরিজিনে চলে যাবে। এইটা কিন্তু ডায়াফ্রাম যখন এই পাশে কমপ্লিটলি থাকবে, তখন কিন্তু এই সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং আপার পার্ট অফ দা কিডনি এইটা কিন্তু দেখা যাবে না। কথা কি বুঝতেছো আমার? জি স্যার। মানে কিডনি, এই কিডনি ঢেকে রাখবে স্যার। হ্যাঁ ঢেকে রাখবে, ঢেকে রাখার কথা ছিল, এই পর্যন্ত ঢেকে রাখার কথা ছিল। এইটের পিছনে মানে 11 রিব এবং 12 রিবের ইম্প্রেশন পাওয়া যায়। তার মানে 12 রিব আর 11 রিবের সামনে থাকে হলে এই কিডনিটা, আপার পার্টটা, তার মানে রিব এই পর্যন্ত নেমে আসবে। আর এইটের মাত্র 12 রিবটা পাওয়া যায়।
তার মানে রিব যত পর্যন্ত আছে তত পর্যন্ত আমাদের ডায়াফ্রাম থাকবে, কিন্তু এদের তৈরি করাটা ওরকম ঠিক হয়নি। তা যাই হোক, তারপরে আমরা সাহায্য পাচ্ছি এর, যে কিছুটা তো বুঝতে পারছি। তাহলে এই পাশে আমাদের আর কি ছিল, এটা রাইট তাহলে এই পাশের রাইট লোব অফ লিভার, তারপরে রাইট কিডনি কিডনি এন্ড রাইট আর সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট আর হ্যাঁ, লেফট সাইডে কি পাবো আমরা? লেফট লোব অফ লিভার, এইটা পাবো, এই লেফট লোব অফ লিভার, এটা, তাই না? এই লেফট লোব অফ লিভার, লেফট লোব অফ লিভারের পরে থাকবে হলো আমাদের ফান্ডাস অফ আদার স্টোমাক, স্টোমাকের ফান্ডাসটা। এটাকে যদি ধরো ফেড করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফান্ডাস, দেখছো যে লেফট লোব অফ লিভার, তারপরেই থাকতেছে ফান্ডাস অফ দা স্টোমাক। এই ফান্ডাস অফ দা স্টোমাকের এই ঘাড়ের উপর বসে থাকে আর একটা স্ট্রাকচার, কোনটা? Spleen. গুড, Spleen. স্প্লিন। এই যে দেখছো, যে স্প্লিন আমরা দিয়ে দিলাম, তখন এই যে ফান্ডাস অফ দা লিভার এর ঘাড়ের উপর থাকতেছে স্প্লিন। তাহলে আমরা এই লেফট ডোম অফ ডায়াফ্রাম, এই লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে আমরা সামনে থেকে পিছন দিকে যদি আমরা বলি, তাহলে কি পাবো? লেফট লোব অফ লিভার, তার পিছনে ফান্ডাস অফ দা স্টোমাক এন্ড দা স্প্লিন, আর তার পিছনে থাকবে হচ্ছে এই লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এই আমরা স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলো আমাদের ইসের কথা ছিল, হ্যাঁ, এটাতে ইনফেরিয়র রিলেশন। ইনফেরিয়র রিলেশন তো সুন্দর করে বুঝতে পারছো নাকি? ইনফেরিয়র রিলেশনটা, জি স্যার। হ্যাঁ, ইনফেরিয়র রিলেশন একেবারে ছবি দেখে আমরা বুঝে ফেললাম। এরপরে আসো যে এর কি ওপেনিং আছে, বুঝছো? রিলেশনের পরেই আমাদের জানতে হবে হচ্ছে সারফেস এন্ড রিলেশন জানলাম, এখন ওপেনিং। ওপেনিং তো দুই ধরনের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিচার্স অফ দিস ডায়াফ্রাম। ডায়াফ্রামের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে আমরা যে ওপেনিং অফ দা ডায়াফ্রাম। এখন এই ডায়াফ্রাম সম্বন্ধে আমরা তো কিছু জেনে ফেলছি, তাহলে ডায়াফ্রাম সম্বন্ধে জেনে এখন ডায়াফ্রামের কি আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার সময় এতক্ষণ তো আমরা সামনের দিক থেকে দেখতেছিলাম, যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে তখন কিন্তু আমাদের পিছন দিকটা নিজের কাছে কাছে নিয়ে আসতে হবে, বুঝছো? এইখানে এসে বলতে হবে যে কি বলে, রাইট ক্রাস ইজ লার্জার and longer than the left crus, মানে অ্যানাটমিক্যাল পজিশনে এর নিচে তুমি এর এ পাশে একটা হাত দিয়ে, এ পাশে একটা হাত দিয়ে তো তুমি ডোম শেপ করে ধরবে দুপাশে, আঙ্গুলটা উপর দিকে দিয়ে ধরতে পারো, অথবা এই ডরসাম অফ দা হ্যান্ড দিয়েও ধরতে পারো। তো ডরসাম অফ দা হ্যান্ড দিয়ে ধরলে তো ব্যালেন্স করা থাকে না, আঙ্গুল দিয়ে ধরাই ভালো, যে আঙ্গুল দিয়ে ধরলে তুমি যে কোনো দিকে ব্যালেন্স করতে পারবা। আঙ্গুল নিচের দিকে 5 আঙ্গুল দিয়ে উঁচু করে ধরলে দুটো ডোম, আর তখন অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে যে রাইট ক্রাস ইজ লার্জার এন্ড লঙ্গার দেন দা কি লেফট ক্রাস এন্ড সিচুয়েটেড পোস্টেরিয়রলি। তারপরে বলবা রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দেন দা লেফট ডোম। এই তাহলে এই রাইট ডোমটাকে একটু উঁচু করে ধরতে হবে, রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দা লেফট ডোম। তাহলে তোমার এই অ্যান্টেরো পোস্টেরিয়র দিক আমরা নির্ধারণ করে ফেললাম, যে পিছন দিকে কুরুরা থাকে, সামনের দিকে কুরুরা থাকে না, বুঝছো? এবং রাইট কুরুরাটা একটু বড়। এই আর উপর নিচে আমরা কিভাবে নির্ধারণ করব? উপর নিচে নির্ধারণ করার জন্য এটাকে এইভাবে ধরলে আমাদের তো কি হলো, ধরা যাচ্ছে, আবার এমনও কিন্তু ধরা যাবে যে এটাকে উল্টায় দিয়ে যদি আমরা ধাক্কা দিই, তাহলে কিন্তু এর ডোমটা ওই উপর দিকে উঠে চলে যাবে। এই জন্য আমাদের সুপিরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেস, এটাকে কিভাবে চেনা যাবে একজন বলো তো? সেন্ট্রাল টেন্ডন দেখে। সেন্ট্রাল টেন্ডন তো নিচেও থাকবে, উপরেও থাকবে। পুরোটা পোস্টারলি অবস্থান করবে। পুরোটা পোস্টে দিয়ে ধরে তো উল্টা দিকে হ্যাঁ, ক্রাস ডাউনওয়ার্ড থাকবে, ক্রাস উল্টায় দিলে ক্রাস ডাউনওয়ার্ড চলে যাবে, বলতে পারছো না? গুড, এইটাই হলো কথা। তাহলে আমাদের হলো কি,
fibrous pericardium. The upper surface of the central tendon is marked by fibrous pericardium. এই কথা বলতে হবে যে এর উপরে ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যাটাচ থাকবে, যে পাশে ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যাটাচ থাকবে সেটাই হচ্ছে সুপিরিয়র সারফেস, আর যে পাশে অ্যাটাচ থাকবে না সেইটাই হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশন বুঝছো যে ক্রুরা সিচুয়েটেড পোস্টেরিয়রলি and right crura is larger than the left. Right crus is larger and longer than the left crus. Right dome is higher, slightly higher than the left dome. And the central tendon, the superior surface of central tendon is marked by ফাইব্রাস পেরিকার্ডিয়াম। fibrous pericardium. এইটুকু যদি বলো তাহলে তোমার অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেল। কথা বুঝছো? এবার আসো যে ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। তো ওপেনিং দুই ধরনের হইতে পারে, একটা হলো মেজর ওপেনিং, একটা মাইনর ওপেনিং। এন্ড মেজর ওপেনিং হচ্ছে তিনটি আছে, এটা মেজর ওপেনিং। তা মেজর ওপেনিং কি কি আছে? এইটা তো আমরা দেখতেছি ইসোফেজিয়াল ওপেনিং। এই যে যেখান দিয়ে ইসোফেগাস গিয়েছে এটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। এইটা এই ইসোফেজিয়াল ওপেনিং। এই ইসোফেজিয়াল ওপেনিং কোথায় আছে? ইসোফেজিয়াল ওপেনিংটা মাস্কুলার পার্ট অফ দ্য মাস্কুলার পার্ট, ট্রুলি মাস্কুলার পার্ট। এবং শুধু মাস্কুলার পার্ট না, এই যে রাইট ক্রাস, এই রাইট ক্রাস লেফট দিকে রান করে তারপরে এর ক্রাসের ফাইবারগুলো, এই ক্রাসের ফাইবারগুলো এরকম যে এটাকে এনক্লোজ করে নিয়ে আসে। মানে রাইট ক্রাসের ভিতরে কিন্তু যদিও বা এটা লেফট সাইডে থাকবে, মানে স্লাইটলি ল্যাটারাল, মানে 1.25 সেন্টিমিটার 1 ইঞ্চি ল্যাটারাল ফ্রম দ্য মিড লাইন থেকে সেন্টারটা 1.25 সেন্টিমিটার ল্যাটারালি থাকলেও, লেফট ল্যাটারালি থাকলেও এটা কিন্তু তৈরি হয় ইনফ্যাক্ট রাইট ক্রাসের ভিতর। কথা বুঝছো? রাইট ক্রাসের ভিতরে কিন্তু এর ওপেনিংটা থাকে এবং মাস্কুলার পার্টে। এবং এর লেভেল কত? ভার্টিব্রাল লেভেল থোরাসিক 10 থোরাসিক ভার্টিব্রা বরাবর থাকে। তাহলে এর শেপটা কেমন? এর শেপটা কেমন হবে? ওভাল আর ইলিপ্টিক্যাল শেপ হবে। আর এ যদি কন্ট্রাকশন করে এর ভিতরে কি কি পাস করে? হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কি কি থাকলো? ইসোফেগাস। এরপরে এর সামনের দিকে পিছন দিকে থাকতেছে হচ্ছে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক নার্ভ অথবা রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ, এই থাকতেছে। তারপরে কি আস্তে আস্তে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এইগুলো এর ভিতর দিয়ে রান করে। আর যদি এইটা কন্ট্রাকশন করে, কন্ট্রাকশনের ইফেক্ট কি হবে? যে কন্ট্রাকশন করলে তো নিচের দিকে নেমে যাবে, কন্ট্রাকশন করলে এখানে পিন্স কক ইফেক্ট হবে। তার মানে এখানে একটা স্ফিংটার, ইসোফেগাসের একটা স্ফিংটার হিসাবে কাজ করবে এটা, মানে এটা ছোট হয়ে যাবে। তাহলে ওপেনিংটা ছোট হয়ে যাবে এবং ইসোফেগাসের একটা স্ফিংটার হিসাবে কাজ করবে। তাহলে আমরা জেনে ফেললাম যে কোথায় থাকে, কোন লেভেলে থাকে, এর ভিতর দিয়ে কি যায় এবং ইফেক্ট অফ কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম অন দিস মেজর ওপেনিং, মানে ইসোফেজিয়াল ওপেনিং। এরপরে আসতেছে হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে মিড লাইনের কিছুটা রাইট ল্যাটারালি থাকে হচ্ছে কি আমাদের ভেনাকেবাল ওপেনিং। এই ভেনাকেবাল ওপেনিং দিয়ে কি পাস করে? রাইট ফ্রেনিক নার্ভ, এগুলো পাস করে। এর এই ওপেনিং এর ইসের কন্ট্রাকশনের ইফেক্ট কি? এটা কোয়াড্রিল্যাটারাল, এটা ওপেনিং। এবং এই ওপেনিংটা হলো কোথায় থাকে? সেন্ট্রাল টেন্ডনে। লেভেল কি? ভার্টিব্রাল লেভেল থোরাসিক 8 বরাবর থাকে। এবং কন্ট্রাকশন কি? কন্ট্রাকশনের সময় ডাইলেটেশন করে। তাহলে কি ভেনাস রিটার্ন যাতে, তাহলে যখন কন্ট্রাকশন করে তখন হচ্ছে আমাদের এই ইন্টারথোরাসিক যে প্রেসার, সেই প্রেসার কমে যায়, নেগেটিভ হয়ে যায়, তাই না? ইন্টারথোরাসিক প্রেসারটা নেগেটিভ হয়ে যায়, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসারটাকে বেড়ে যায়, তাই না? যখন কন্ট্রাকশন করা মানে নিচের দিকে নেমে যাওয়া, যেটাকে আমরা বলি যে থোরাক্সের ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে যায়। আর হচ্ছে এই মুভমেন্টটাকে বলা হয়, আমরা মুভমেন্টটাকে বলি পিস্টন মুভমেন্ট। কথা বুঝছো? কি মুভমেন্ট বলে? পিস্টন মুভমেন্ট।
পিস্টন মুভমেন্ট। তোমরা তো জানো যে ওই যে তিন ধরনের মানে রেসপিরেটরি মুভমেন্ট হয়, তাই না? রিবের দুই ধরনের মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকে বলা হয় হচ্ছে পাম্প বাকেল হ্যান্ড মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, আর একটা হচ্ছে এই পিস্টন মুভমেন্ট, আর একটা পিস্টন মুভমেন্ট। তাহলে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট আর পিস্টন মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্টের মাধ্যমে হচ্ছে এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে, আর বাকেট হ্যান্ডেল মুভমেন্টের হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, আর আর একটা বললাম হচ্ছে পিস্টন মুভমেন্ট। পিস্টন মুভমেন্টের মাধ্যমে ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে যায়, আর তখনই হচ্ছে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয় উইথিন দা থোরাসিক ক্যাভিটি। আর যখনই নেগেটিভ প্রেসার তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে অ্যাবডোমেনের প্রেসার, যেহেতু এটা নিচে নেমে চলে যায় কন্ট্রাকশন করলে, অ্যাবডোমেনের প্রেসার বেড়ে যায়। এই জন্য অ্যাবডোমেনাল প্রেসার বেড়ে যাওয়ার জন্য এই যে ইনফেরিয়র ভেনা কেভাল এর উপর কম্প্রেশন পড়ে, আর এদিক থেকে এই ভেনা কেভাল ওপেনিং ডাইলেট হয়ে যায়। তাহলে কি স্মুথলি ভেনা কেভাল রিটার্ন, মানে ভেনাস রিটার্নে সাহায্য করে, যেটা আমাদের লেফট রাইট অ্যাট্রিয়ামে ঢুকে পড়ে ব্লাডটা। এরপরেরটা ছিল আমাদের কোন ওপেনিং ছিল হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিং কোথায় ছিল আসলে? অ্যাওর্টিক ওপেনিংটা হ্যাঁ বিহাইন্ড দ্য মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। তাহলে বিহাইন্ড দ্য মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, এটা হচ্ছে ওসিও অ্যাপোনিউরেটিক একটা ওপেনিং, তাই না? ওসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং কেন বলে? এর পিছনে থাকে হচ্ছে 12 ভার্টিব্রা, বডি অফ দ্য 12 ভার্টিব্রা, আর সামনের দিকে থাকে হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। এই জন্য একে বলা হয় ওসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং, তাই না? তাহলে এর ভার্টিব্রা লেভেল কত? লোয়ার বর্ডার অফ বডি অফ 12 ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। আর এটার অবস্থান কি? এটা অবস্থান কিন্তু বিহাইন্ড দা ভার্টিব্রা, আউটসাইড দা কি ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামের বাইরে এই ওপেনিংটা। আসলে এটা ডায়াফ্রামিকে বাইরে থাকার কারণে এই ডায়াফ্রাম কন্ট্রাকশনের দেয়ার ইজ নো ইফেক্ট অন দিস ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিং এর ভিতর তো ডায়াফ্রামের কোনো কি নাই, ইফেক্ট নেই। এখন এর ভিতর দিয়ে কি পাস করে? এর ভিতরে পাস করার জন্য প্রথমেই তোমাদের বলতেই হবে এটা অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এর ভিতর দিয়ে পাস করে অ্যাবডোমিনাল অ্যাওর্টায় পরিণত হয়, তাই না? হ্যাঁ, এর যদি রাইট টু লেফটের দিকে বলি, তাহলে একেবারে রাইটে থাকে হচ্ছে অ্যাজাইগাস ভেইন, তারপরে হচ্ছে থোরাসিক ডাক্ট, তার লেফটে থাকে হচ্ছে তার লেফটে থাকবে অ্যাওর্টা। তার মানে এইভাবে এই অ্যাওর্টা হলো এইখানে থাকতেছে। তাহলে অ্যাওর্টায় এই ওয়ানের সাইডে আমাদের দুটো ক্রাসের মাঝখান দিয়ে বেরোয় চলে যাচ্ছে আমাদের অ্যাওর্টা। কথা কি বুঝতে পারছো? আর এই অ্যাজাইগাস ভেইন অ্যাওর্টা, আর এই তাহলে এই হচ্ছে অ্যাজাইগাস ভেইন, এই হচ্ছে থোরাসিক ডাক্ট, আর তার ল্যাটারালি থাকতেছে আমাদের অ্যাওর্টা। তাহলে রাইট টু লেফট সাইড বরাবর এই সব স্ট্রাকচার গুলো আমরা পাবো। তাহলে আমাদের তিনটে মেজর ওপেনিং সম্বন্ধে জানা হয়ে গেল। এখন মাইনর ওপেনিং এ অনেক মাইনর ওপেনিং থাকে। মাইনর ওপেনিং দিয়ে একেবারে সামনের দিকে যে ওপেনিংটা থাকে, এই কোথায় সামনের দিকের ওপেনিং, তাহলে সামনের দিকে যে ওপেনিং থাকে এটা লিনিয়ার বা আমরা করে দিলাম। তাহলে একটা ওপেনিং থাকবে হচ্ছে এই যে সেভেন্থ কোস্টাল কার্টিলেজ, এর যে সেভেন্থ কোস্টাল কার্টিলেজের এইখান থেকে যে অরিজিন হচ্ছে ডায়াফ্রামের, আর এই চিফিস্টার্নাল মানে সেভেন কোস্টাল কার্টিলেজের অরিজিন এবং স্টার্নাল অরিজিন, এর মাঝখানে এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই যে একটা গ্যাপ আর এই একটা গ্যাপ, এই দুটো গ্যাপকে স্পেস অফ ল্যারি অর ফোরামেন অফ মরগ্যাগনি বুঝছে, স্পেস অফ ল্যারি বলে অথবা ফোরামেন অফ মরগ্যাগনি বলে। নরমালি এটাকে স্পেস অফ ল্যারি বলে, কিন্তু এইটা যদি কোনো কারণে একটু বড় হয়ে যায় তাহলে সেটাকে বলা হয়
ফোরামেন অফ মরগ্যাগনি। আর ফোরামেন মরগ্যাগনি যখন প্রেজেন্স থাকে তখন কিন্তু এইখান দিয়ে একটা হার্নিয়া হইতে পারে, যে হার্নিয়াকে রেট্রো স্টার্নাল হার্নিয়া বলে। কথা কি বুঝছো? রেট্রো স্টার্নাল মানে স্টার্নামের পিছনে, স্টার্নামের পিছনে হার্নিয়া বলে, এটাকে বলা হয় রেট্রো স্টার্নাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। একটা ডায়াফ্রামেটিক হার্নিয়ার টাইপ আমরা পড়বো, তার ভিতরে একটা হচ্ছে রেট্রো স্টার্নাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। এই তাহলে এই যে দুটো অরিজিন মানে কোস্টাল অরিজিন এবং তোমার কি বলে স্টার্নাল অরিজিন, এই দুই অরিজিনের ভিতর যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলা হয় স্পেস অফ ল্যারি। আর যদি এই গ্যাপটা আরো বড় হয়ে যায় প্যাথোলজিক্যালি, তাহলে তাকে বলা হয় ফোরামেন অফ মরগ্যাগনি। আর এই ফোরামেন অফ মরগ্যাগনি দিয়ে হচ্ছে কোনো রেট্রো স্টার্নাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হইতে পারে। আর নর্মালি স্পেস অফ ল্যারি যখন থাকে তখন এর ভিতর দিয়ে রান করে আর আমাদের সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেলস। তাহলে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেলস যেটা হলো টার্মিনাল ব্রাঞ্চ অফ দা কি ইন্টারনাল থোরাসিক আর্টারি, তাই না? ওয়ান অফ দ্য টার্মিনাল ব্রাঞ্চ ইন্টারনাল থোরাসিক আর্টারি এইখান দিয়ে বের হয়ে আসে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে চলে আসে, তাই না? নেক্সট যে ওপেনিং মানে হচ্ছে কি এই যে ইসের অরিজিন, আর অরিজিন হচ্ছে 8 কোস্টাল কার্টিলেজের যে অরিজিন, এর মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপ দিয়ে বের হয়ে আসে হচ্ছে আমাদের মাস্কুলোফ্রেনিক ভ্যাসেলস। আর কি থাকে এর সঙ্গে আর কি থাকবে? সেভেন্থ ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস। কথা বুঝছো? গ্যাপ বিটুইন দা এই 7th কোস্টাল অরিজিন এন্ড 8th কোস্টাল অরিজিন, এর মাঝখানে যে গ্যাপটা থাকে, দুটো স্লিপ, এইখান থেকে একটা স্লিপ অরিজিন হয়, এইখান থেকে আর একটা স্লিপ অরিজিন হয়, তাই না? এই জাস্ট এইখানে ধরো, এইখানে আর এইখানে, এই জায়গা থেকে একটা স্লিপ তৈরি হয়, এইখান থেকে আর একটা স্লিপ তৈরি হয়। এই দুই স্লিপের মাঝখান দিয়ে তাহলে কয়টা স্ট্রাকচার পাস করে? একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর্টারি, যেটা এতক্ষণ ছিল হচ্ছে আমাদের কোথায়? থোরাক্সে, সেটা কিন্তু এখন ঢুকে পড়বে অ্যাবডোমেনে। কথা বুঝছো? সেটা অ্যাবডোমেনে ঢুকে এই পিছন দিকে রান করবে, এইখান দিয়ে এরকম করে পিছন দিকে চলে যাবে। আর হচ্ছে এইখান দিয়ে যে 7th কোস্টাল কার্টিলেজের নিচেই, 7th রিবের নিচেই কোন ভেসেল ছিল, নার্ভ ছিল? 7th ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেল। সেটা ছিল না এখানে এই স্পেসটায়? কথা বলুন না কেন, ছিল তো? জি স্যার। সেইটাও কিন্তু এই গ্যাপ দিয়ে বের হয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে চলে আসবে। সেইটা হচ্ছে এই সামনের দিকে চলে আসবে, এরকম সামনের দিকে চলে আসবে। আর মাস্কুলোফ্রেনিকটা কিন্তু পিছন দিকে পোস্টোল্যাটারালি চলে যাবে। তাহলে এই গ্যাপ দিয়ে কিন্তু এই আমাদের 5টা স্ট্রাকচার বের হবে, দুটো মাস্কুলোফ্রেনিক ভ্যাসেলস আর হচ্ছে 3টে ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস। এই 5টা স্ট্রাকচার হলো এই স্পেসটাতে বেরোবে। এরপরে যত ইন্টারকোস্টাল স্পেস গুলো আছে, মানে এই স্পেসটা, এর যে অরিজিন, এই অরিজিনের গ্যাপ দিয়ে ওই ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস বেরোয় অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যাবে। এইখান দিয়ে এইটা হলো আমাদের 9th রিব বা 9th কোস্টাল আর্চ যদি হয়, তাহলে এর ডিপ দিয়ে বের হয়ে যাবে হলো 9th ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস, তাই না? এটা যদি 10th হয়, তাহলে এই গ্যাপ দিয়ে এইখান দিয়ে বের হয়ে আসবে আমাদের 10th ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস। আর এইটে যে 12 এর 11th হয়, তাহলে 11 নিচে দিয়ে 11টা বেরোবে। আর 12 এর নিচে দিয়ে বের হয়ে আসবে হচ্ছে আমাদের সাবকোস্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস। ইনফ্যাক্ট এইখানে থাকবে হচ্ছে আমাদের ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের ডিপ দিয়ে বের হয়ে আসবে আমাদের সাবকোস্টাল। হ্যাঁ, আর মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টের ডিপ দিয়ে বের হয়ে আসবে কে? হ্যাঁ, ওই সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এরপরে তিনটে সিম্প্যাথেটিক নার্ভ তৈরি হয় থোরাসিক রিজনে,
যেটা অ্যাবডোমেনকে সাপ্লাই দেওয়ার জন্য চলে আসে, যে গ্রেটার, লেসার এন্ড লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ। গ্রেটার, লেসার এন্ড লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ এটা কিন্তু থোরাসিক রিজন থেকে তৈরি হয়, রিজন থেকে তৈরি হয়ে সে অ্যাবডোমেনের ভিসেরাকে সাপ্লাই দেওয়ার জন্য চলে আসে। আর সেইগুলো বের হবে কোথা দিয়ে? রাইট সাইডের রাইট ক্রাস এবং লেফট সাইডের লেফট ক্রাসকে পিয়ার্স করে আমাদের সামনের দিকে চলে আসবে, মানে অ্যাবডোমেনে আসবে। কথা বুঝতেছো? জি স্যার। হেমিয়াজাইগাস ভেইন, যেটা হেমিয়াজাইগাস ভেইন, হেমিয়াজাইগাস ভেইনটা হচ্ছে লেফট ক্রাসকে পিয়ার্স করে অ্যাবডোমেন থেকে থোরাক্সে ঢুকে পড়বে। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের মাইনর ডায়াফ্রামেটিক ওপেনিং। তাহলে আমরা মেজর ওপেনিং সম্বন্ধে জানলাম, মাইনর ওপেনিং কি কি আছে, এবং মাইনর ওপেনিং এর ভিতর আমাদের সবগুলোই কিন্তু জানতেই হবে। যেরকম তোমার সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি কোথা দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালে আসতেছে, তারপরে মাস্কুলোফ্রেনিক আর্টারি কোথা থেকে অ্যাবডোমিনাল ওয়ালে আসতেছে, তারপরে আমরা দেখেছিলাম যে ইন্টারকোস্টাল নার্ভগুলো, ভেসেলগুলো আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে সাপ্লাই দিচ্ছে, মাসেলকে সাপ্লাই দিচ্ছে। তাহলে সে কিভাবে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আসলো। তারপরে আমাদের ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এগুলোর ডিপ দিয়ে কি কি স্ট্রাকচার অ্যাবডোমেন থেকে থোরাক্স অথবা থোরাক্স থেকে অ্যাবডোমেনে আসে। এরপরে আমাদের থাকতেছে যে ক্রাস, কোন ক্রাসকে পিয়ার্স করে কোন স্ট্রাকচার আসতেছে, সেটা হচ্ছে স্প্লাঙ্কটিক নার্ভগুলো। এবার আসো আমাদের যে ডায়াফ্রামের কি বলে নার্ভ সাপ্লাই, ডায়াফ্রামের হচ্ছে নার্ভ সাপ্লাই সম্বন্ধে আমরা জানবো। তাহলে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই জানার জন্য তাহলে আমাদের জানতে হবে কি ফ্রেনিক। তাহলে ফ্রেনিক নার্ভ, এই দেখো একটা ফ্রেনিক নার্ভ সিলেক্ট করলাম। তাহলে এইটা হচ্ছে ফ্রেনিক নার্ভ, আমাদের রাইট ফ্রেনিক নার্ভ। দেখছো সিলেক্ট দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। রাইট ফ্রেনিক নার্ভ। তাহলে রাইট ফ্রেনিক নার্ভ আর কষ্ট করতেছি না। তাহলে রাইট ফ্রেনিক নার্ভটা কিভাবে সাপ্লাই দিচ্ছে সেটা তোমরা জানলে, যে আমাদের দুই ধরনের নার্ভ তাহলে এই ইকে সাপ্লাই দেয় ডায়াফ্রামকে। একটা হচ্ছে রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ, আর একটা হচ্ছে লোয়ার 6 থোরাসিক স্পাইনাল নার্ভ, তাই না? লোয়ার 6 থোরাসিক স্পাইনাল নার্ভ, নাহলে লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ এন্ড সাবকোস্টাল নার্ভ, এইগুলো হচ্ছে আমাদের ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। তা ডায়াফ্রামের সোল মোটর সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ, মানে মোটর সাপ্লাই শুধুমাত্র ফ্রেনিক নার্ভ দেয়, আর সেন্সরি সাপ্লাই কিন্তু ফ্রেনিক নার্ভ এবং থোরাসিক নার্ভ, মানে লোয়ার 6 থোরাসিক স্পাইনাল নার্ভ, এরা হচ্ছে দুইজন মিলেই সেন্সরি সাপ্লাই দিয়ে থাকে। তাহলে রাইটটা কোন পর্যন্ত দেয়? রাইটটা হচ্ছে আমাদের এই যে ইসোফেজিয়াল ওপেনিং, এই ইসোফেজিয়াল ওপেনিং এর রাইট মার্জিন পর্যন্ত মোটর সাপ্লাই দেয় হচ্ছে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ, আর লেফট মার্জিন পর্যন্ত হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, যেটা রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এটাকে কিন্তু বোথ রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ দুইজনই, যেহেতু ইসোফেগাসের কে ঘিরে আসে হচ্ছে রাইট ক্রাস, এর জন্য রাইট ক্রাসের কিছুটা পার্টটাকে হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ আর কিছুটা পার্টকে লেফট ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এটা হলো মাস্কুলার সাপ্লাই বললো। মাস্কুলার সাপ্লাই মানে সোল পেয়ার অফ ফ্রেনিক নার্ভ তাহলে মাসেলকে সাপ্লাই দিচ্ছে। আর সেন্ট্রাল টেন্ডন এবং সেন্ট্রাল টেন্ডনের যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার থাকে সেইগুলোকে সাপ্লাই দেয়। মানে সেন্ট্রাল টেন্ডনের উপরে যদি আমরা দেখলে কি বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম থাকে, তারপরে প্যারাটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম থাকে, এগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের কি ফ্রেনিক নার্ভ, সেন্সরি সাপ্লাই দেয়, বুঝছো? তাহলে সেন্ট্রাল টেন্ডন এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার একে, তাহলে এই কি সেন্ট্রাল টেন্ডন অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের কি বলো ফ্রেনিক নার্ভ। একই রকম ফ্রেনিক নার্ভটা যখন রান করে তখন আমরা জানি যে এইখানে থাকতেছে হলো আমাদের কি ওই যে পেরিকার্ডিয়াল স্যাক, তাই না?
পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল স্যাক থাকে না এর উপর, জি স্যার। পেরিকার্ডিয়াল ধরো এই হার্টের পেরিকার্ডিয়ামের যে আমরা দেখতেছি এই পেরিকার্ডিয়াল স্যাক থাকতেছে, তাহলে এই পেরিকার্ডিয়াল স্যাক আর ওয়ান ইস সাইডে থাকতেছে হলো পুলুরাল ক্যাভিটি, তাই না, তার ভিতর লাং, এই পুলুরা, তাহলে এই এইটা হলো এইটা হলো পেরিকার্ডিয়াম, তার মানে হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর তার জাস্ট সঙ্গে এই পাশে লেগে থাকে মেডিস্টিনাল পুলুরা, তাই না, তাহলে এর সঙ্গে এই মেডিস্টিনাল পুলুরা আর ফাইব্রাস পেরিকার্ডিয়াম এই দুইজনের মাঝখান দিয়ে রান করে হচ্ছে আমাদের ওই ফ্রেনিক নার্ভ, কথা বুঝছো? তাহলে ফ্রেনিক স্যার। নার্ভ এই দুইজনের মাঝখান দিয়ে রান করতেছে, আর ওই দুইজনের মাঝখান দিয়ে রান করে, এই জন্য এই ফ্রেনিক নার্ভ কিন্তু ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং এই মেডিস্টিনাল পুলুরা বোথকে কিন্তু সাপ্লাই দেয়, কি সাপ্লাই, মোটর না সেন্সরি, সেন্সরি, ডেফিনেটলি সেন্সরি সাপ্লাই দেয়, এখানে তো মাসেল নাই, মোটর সাপ্লাই দেবে কোথা দিয়ে, তাহলে সেন্সরি সাপ্লাই দেয়, তাহলে সেন্সরি সাপ্লাই সেন্ট্রাল টেন্ডন এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার কে সেন্সরি সাপ্লাই দেয় কে, ফ্রেনিক নার্ভ। আর পেরিফেরাল পার্ট, এই যে পেরিফেরাল পার্ট, এই পেরিফেরাল পার্ট এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে পুলুরা থাকে এবং প্যারাটাল পেরিটোনিয়াম থাকে ডিপে, এগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ বললে হবে না, লোয়ার 6 বলতে হবে লোয়ার 6 thoracic spinal nerve, আর লোয়ার 5 thoracic ইন্টারকোস্টাল আর lower 5 and one subcostal সাবকোস্টাল নার্ভ। সাবকোস্টাল নার্ভ, হ্যাঁ বুঝছো, দুটোকে দুই ভাবে বলতে হবে আর কি। যাই হোক, এরপরে আসো আমাদের ব্লাড সাপ্লাই, তাহলে ব্লাড সাপ্লাই কি আছে, তাহলে ব্লাড সাপ্লাই না আর্টারিয়াল সাপ্লাই, আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে এই উপর দিক থেকে আসে আমাদের কি সুপিরিয়র ফ্রেনিক আর্টারি, এই নিচ দিকে জাস্ট নিচ থেকে নামলো হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, তারপরে এই যে আমরা দেখেছিলাম যে কি যেন বলে পেরিকার্ডিয়াম আর এই পুলুরা, এর মাঝখানে ছিল হচ্ছে পেরিকার্ডিওফ্রেনিক ভ্যাসেল, যেটা এই সেন্ট্রাল টেন্ডনের আশেপাশে এই অঞ্চলকে সাপ্লাই দেবে। তারপরে মাস্কিলো, এইখান দিয়ে দেখলাম আমরা এই যে এইটা হলো মাস্কুলোফ্রেনিক আর্টারি, তাহলে মাস্কুলোফ্রেনিক আর্টারি, তারপরে এই যে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এইগুলো হচ্ছে কে সাপ্লাই দেয়, সুপিরিয়র ফ্রেনিক আর্টারি, ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, মাস্কুলোফ্রেনিক আর্টারি, তারপরে এইটা হচ্ছে আমাদের পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি, মাস্কুলোফ্রেনিক আর্টারি, তারপরে হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এইগুলো ইভেন যে এই যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে আর্টারি, পোস্টেরিয়র এইটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে আর্টারি, এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো কিন্তু আমাদের কে সাপ্লাই দেবে, ডায়াফ্রামকে সাপ্লাই দেবে। তাহলে ডায়াফ্রামের আর্টারি সাপ্লাই সম্বন্ধে আমরা জানলাম, লিম্ফেটিক ড্রেনেজ আর করেসপন্ডিং ভেইন দিয়ে হচ্ছে ভেনাস ড্রেনেজ। নামগুলো পড়লে তো হচ্ছে না স্যার? হ্যাঁ, শুধু নামগুলো পড়লেই হবে, নামগুলো পড়লে এরপরে তোমরা কোনটা কোথায় থাকে, কোন পার্টকে দেয় তুমি তো বলতে পারবা না। যেমন সেন্ট্রাল টেন্ডনের কাছে আমরা কাকে দেখলাম, সেন্ট্রাল টেন্ডনের কাছে হচ্ছে পেরিকার্ডিওফ্রেনিক হচ্ছে সেন্ট্রাল টেন্ডনের সামনের দিকে কি দেখলাম, পিছন দিকে কে দেয়, সুপিরিয়র ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, আর হচ্ছে এই ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এই যে পোস্টেরিয়র পার্টকে দেবে। এইভাবে ওটা তোমাদের আর কিছু পড়তে হবে না, নামগুলো পড়লে আর তোমাদের তো গ্রস ধারণা হয়ে গিয়েছে, ওই ধারণার উপরে বাদ বাকিটুকু বলে দিলেই হবে। তারপরে আসতে হচ্ছে এই লিম্ফেটিক ড্রেনেজটা যদিও এত ইম্পর্টেন্ট না, এটা হলো অ্যান্টেরিয়র ডায়াফ্রামেটিক লিম্ফ নোড, যেগুলো হচ্ছে জিফিস্টারনাম এর পিছনে থাকে, তারপরে পোস্টেরিয়র ডায়াফ্রামেটিক লিম্ফ নোড যেগুলো হচ্ছে এওর্টিক ওপেনিং এর আশেপাশে থাকে, তারপরে থাকবে আমাদের হচ্ছে কোন লিম্ফ নোড, রাইট ল্যাটারাল লিম্ফ নোড, এটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং এর কাছে। আর এই হলো আলটিমেটলি এগুলো হচ্ছে আমাদের
আর হচ্ছে লেফট ল্যাটারাল লিম্ফ নোড, যেটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং এর এখানে থাকে। অ্যাকশন অফ ডায়াফ্রাম, তাহলে ডায়াফ্রামের অ্যাকশন, যদি অ্যাকশন বলো তাহলে ডায়াফ্রামের অ্যাকশনের ভিতর আমাদের 3বার বলতে হবে হচ্ছে ইট ইজ দ্য প্রিন্সিপাল মাসেলস অফ রেসপিরেশন। রেসপিরেশন। তাহলে প্রিন্সিপাল মানে ডায়াফ্রামের এখানে অনেক ফাংশনের কথা লিখছে, তাহলে কিন্তু আমাদের একাধারে 3বার বলে যেতেই হবে, মানে যে ডায়াফ্রামের ফাংশন কি। তা ডায়াফ্রামের ফাংশন হচ্ছে যে মাসেলস অফ দি প্রিন্সিপাল মাসেলস আর মেইন মাসেলস অফ রেসপিরেশন, ইনস্পিরেশনের মেইন মাসেল হিসাবে কাজ করে, তাই না? তা তোমাদের তো বলা হয়ে গেছে যে এটা কোন ধরনের ফাংশন করে, এটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ায় দেয়। তাই এর স্কারশন কতটুকু হয়? স্কারশন 1.5 সেন্টিমিটার, না 1.5 সেন্টিমিটার না ইঞ্চি বলে গেলাম, সেন্টিমিটার সম্ভবত সেন্টিমিটার। জি স্যার, সেন্টিমিটার স্যার, বিডিতে লেখা আছে। তাহলে 1.5 সেন্টিমিটার স্কারশন, মানে স্কারশন মানে কি উপর থেকে 1.5 সেন্টিমিটার নিচে নেমে যায় ডিউরিং কোয়াইট ব্রিথ, মানে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমের যে সময় নর্মাল ব্রিদিং হয় তখন মাত্র 1.5 সেন্টিমিটার হচ্ছে নিচের দিকে নেমে যায়, তাতেই হলো আমাদের টাইডাল ভলিউম কত? 500 500 ml স্যার। 500 মিলিলিটার হচ্ছে টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউমের 75% করে হলো আমাদের এই ডায়াফ্রাম। ডায়াফ্রামই হচ্ছে 75, 500, তাহলে প্রায় 400ই আমাদের ডায়াফ্রামের স্কারশনের কারণে। আর এই স্কারশন জাস্ট 1.5 সেন্টিমিটার ডিউরিং কোয়াইট রেসপিরেশন, মানে টাইডাল ভলিউমের। তাহলে এইটুক সম্বন্ধে আমরা জানলাম না। আমরা কি জানলাম? যে প্রিন্সিপাল মাসেলস অফ রেসপিরেশন এবং তার স্কারশন কতটুকু হয় এবং টাইডাল ভলিউম কতটুকু এবং টাইডাল ভলিউমের কতটুকু সে নিজে কন্ট্রিবিউট করে, সেই সম্বন্ধে জানা হলো। আর এই মুভমেন্টটাকে আমরা বলি হচ্ছে পিস্টন মুভমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডায়ামিটার অফ দা থোরাক্স বাড়ায় দেয়। আর যখনই ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ায় দেয় তখন যে থোরাকোমাস্কুলার পাম্প হিসাবেও সে কাজ করে, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার তখন কি করে? বাড়ায় দেয়। বাড়ায় দিলেও ওই যে সেই আগেই বলে আসছি যে আমাদের ভেনাস রিটার্নে সুবিধা হয়, এই জন্য তখন সেটাকে থোরাকোমাস্কুলার পাম্প বলে। মাসেলস অফ অ্যাবডোমিনাল স্ট্রেইনিং, যেন অ্যাবডোমিনাল স্ট্রেইনিং করে যে ফাংশন গুলো করতে হয়, তাই না? আমরা যে ভলান্টারিলি যে ফাংশন গুলো করে থাকি, যেমন কি আছে? মিকচুরেশন, ডেফিকেশন, পারচুরেশন, তারপরে ভমিটিং। তাহলে মিকচুরেশন বানান করো তো একজন। স্যার MICTURITION। তাহলে মিকচুরেশন, তারা আমরা বলার সময় বেশিরভাগ মিকচুরেশন বলি, তো তার জন্য জিজ্ঞেস করলাম। তাহলে মিকচুরেশন, তারপরে ডেফিকেশন, পারচুরেশন, আর হচ্ছে ভমিটিং, এইগুলার ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ানোর, ইন্টারঅ্যাবডোমিনাল ওয়ালের মাসেল একে ইন্টারঅ্যাবডোমিনাল ইন্টারনাল অ্যাবডোমিনাল প্রেসার যে বাড়ায় দেয়, সেই বাড়ায় দিয়ে হচ্ছে এই ফাংশন গুলো করতে পারে। এখানে বলা হচ্ছে যে মাসেলস অফ ওয়েট লিফটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা নিঃশ্বাস বন্ধ করে এই ওয়েট লিফট করি, তাতে ভার্টিব্রাল যে কলাম, সেই কলামটা স্ট্রেইট থাকে এবং পোস্টিরিয়র ভার্টিব্রাল যে ইরেক্টর স্পাইনি মাসেল, আদার মাসেল যেগুলোকে ভার্টিব্রাকে স্ট্রেইট করে রাখে, তারা হচ্ছে আমাদের ওয়েট লিফটিং এ আলটিমেটলি সাহায্য করতে পারে। এগুলো মাইনর ফাংশন, কিন্তু আমি বলেছি যে তোমাদের থিওরিটিক্যালি যদি আসে তাহলে এই ফাংশন গুলো এক এক করে লিখবে, কিন্তু তোমাকে যদি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু তুমি 3বার বলে নেবে যে মাসেলস অফ প্রিন্সিপাল মাসেল অফ রেসপিরেশন, তারপরে অন্যগুলো। এটা হলো ইসোফিজিয়াল স্ফিংটার হিসাবে কাজ করে। আমরা জানি যে আপার এন্ড অফ দা স্টোমাকের আপার এন্ড, এই স্টোমাকের আপার এন্ড দেখা যাচ্ছে না, স্টোমাকের আপার এন্ড, এই আপার এন্ড যেটা, এই আপার এন্ডে কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে না। এখানে কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে না, কিন্তু ফিজিওলজিক্যাল স্ফিংটার আছে। তোমরা যখন ফিজিওলজি পড়বে তখন দেখবে যে আপার এন্ডে ফিজিওলজিক্যাল স্ফিংটার কাজ করে, কিভাবে কি কাজ করে। আসলে আপার এন্ডের অ্যানাটমিক্যাল স্ফিংটারই হচ্ছে আমাদের এই ডায়াফ্রাম। মানে
ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম, এটাই অ্যানাটমিক্যাল স্ফিংটার হিসাবে কাজ করে। কাজ করে। এবার আসো ডায়াফ্রামেটিক প্যারালাইসিস। ডায়াফ্রামেটের প্যারালাইসিস, প্যারালাইসিস কি? ইউনিল্যাটারাল প্যারালাইসিস হইতে পারে, বাইল্যাটারাল প্যারালাইসিস হইতে পারে। তো ইউনিল্যাটারাল প্যারালাইসিস কেন হয়? ডেফিনেটলি আমরা জানি যে সোল মোটর ইজ দা কে ফ্রেনিক নার্ভ। তাই ফ্রেনিক নার্ভ যদি ইনজুরি হয়, ধরো এইটা হলো আমাদের রাইট সাইড, এটা রাইট সাইড, তাই না? আমরা পিছন দিক থেকে দেখতেছি রাইট সাইড, রাইট ফ্রেনিক নার্ভ। এই রাইট ফ্রেনিক যে নার্ভ আছে, সেই রাইট ফ্রেনিক নার্ভ কোনো কারণে ইনজুরি হলো, তাহলে কি হবে? রাইট সাইডটা প্যারালাইজড হয়ে যাবে, তাই না? তাহলে ইউনিল্যাটারাল ডায়াফ্রামেটিক প্যারালাইসিস, তার মানে রাইট হেমি প্যারালাইসিস অফ দ্য ডায়াফ্রাম, বা রাইট সাইড অফ দ্য ডায়াফ্রামটা প্যারালাইসিস হয়ে যাবে। আর রাইট সাইড অফ প্যারালাইসিস যখন হয়, যখন একটা ইউনিল্যাটারাল ডায়াফ্রামের প্যারালাইসিস হয়, ফ্রেনিক নার্ভ ইনজুরি হয়, তাহলে কিন্তু একটা মুভমেন্ট হয় যেটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ ডায়াফ্রাম। তোমাকে এরকম একটা নোট আসতে পারে, যে একটা কোয়ারি দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে ইউনিল্যাটারাল ড্যামেজ অফ ফ্রেনিক নার্ভ কজেস প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ ডায়াফ্রাম, এক্সপ্লেইন। কথা কি বুঝছো? ইউনিল্যাটারাল ইনজুরি অফ, তাহলে আমরা দেখলাম কি রাইট ফ্রেনিক নার্ভ, এই রাইট ফ্রেনিক নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে? রাইট সাইডটা প্যারালাইসিস হয়ে যাবে, তাই না? রাইট সাইডটা প্যারালাইসিস। এখন যখন আমাদের ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করতে যায়, তারপরে তো আমাদের নিঃশ্বাস নিতে হবে, তাই না? শ্বাস প্রশ্বাস চলবে ওই ব্যক্তি, তাই না? তখন নিঃশ্বাস নিতে গেলে কি হবে? ডায়াফ্রাম কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে কি হবে? এক সাইড নেমে যাবে। এই লেফট সাইডটা তাহলে নিচের দিকে নেমে যাবে, তাই না? লেফট সাইডটা নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে গেলে তখন কি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার কি বেড়ে যাবে। আর ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার যখন বেড়ে যাবে, তাহলে রাইট সাইড তো চুপ করে বসেছিল, তা রাইট সাইডে তো লুজ এন্ড রিল্যাক্স হয়ে গিয়েছে, এটা মাসকুলার কন্ট্রাকশন নেই, তাহলে কি হবে? রাইট সাইডটা ওই সময় উপরে উঠে যাবে। আবার যখন সে নিঃশ্বাস ছেড়ে দেবে, মানে যখন নিঃশ্বাস ছেড়ে দেবে, তাই না? এক্সপ্রেশন করবে। এক্সপ্রেশন করলে কি হবে? এই সাইডটা কি হবে? এই সাইডটা তখন উপরে উঠে যাবে, তাই না? এই সাইডটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে তখন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার কমে যাবে। প্রেসার কমে গেলে এই রাইট সাইডটা তখন নিচে নেবে। নরমালি তাহলে আমরা দেখলাম কি, নরমালি হচ্ছে নরমাল ডায়াফ্রাম যদি থাকতো, তাহলে আমাদের কিন্তু দুই সাইডে দুইটা ডোমি একসাথে আপ ডাউন করতো, তাই না? দুটোই একসাথে নিচে চলে যেত, আবার দুটোই একসাথে উপর দিকে চলে যেত। কিন্তু হেভি ডায়াফ্রামেটিক প্যারালাইসিস হওয়ার কারণে, মানে যে কোনো একটা প্যারালাইসিস হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ভালো আছে সেইটা যে কন্ট্রাকশন করতেছে, যেভাবে মুভ করতেছে, আর অপোজিট সাইডটা তার অপোজিট দিকে মুভ করতেছে। এই জন্য এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। কথা বুঝতে পারছো? তাহলে প্যারাডক্সিক্যাল মুভমেন্টটা কেন হচ্ছে? আসলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হচ্ছে ইউনিল্যাটারাল ডায়াফ্রামেটিক প্যারালাইসিসের কারণে হচ্ছে, আর সেটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার কম বেশি হওয়ার কারণে তাহলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হচ্ছে। আর নেক্সটটা হচ্ছে বায়োল্যাটারাল যদি ড্যামেজ হয়, বায়োল্যাটারাল ড্যামেজ হইলে তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি যে টাইডাল ভলিউমের কত পার্সেন্ট? 75% করে হচ্ছে ডায়াফ্রাম। তাহলে রেসপিরেটরি ফেইলার ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকতেছে যদি বায়োল্যাটারাল, মানে রেসপিরেটরি ফেইলার ডেভেলপ করবে। এরপর আছে একটা কথা আছে হিক্কাপ, যে হিক্কা ওঠা, যেন হঠাৎ করে এসে দেখা গেল তুমি পানি না খেয়ে ভাত খাওয়া শুরু করে দিলে হঠাৎ করে হিক্কা ওঠা শুরু করে দেয়। তাতে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ভাত যে সঙ্গে সঙ্গেই কি বলে স্টোমাকে ইরিটেশন করে, গ্যাস্ট্রিক ইরিটেশন করলে সেই ইরিটেশন হচ্ছে ডায়াফ্রাম পর্যন্ত চলে আসে। ডায়াফ্রাম তখন কন্ট্রাকশন করে, র্যাপিডলি কন্ট্রাকশন করে, আর গ্লটিস মানে আমাদের যে ল্যারিংস এর ভিতরে আমাদের নিঃশ্বাস বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলেই তখন আমাদের হিক্কা ওঠে। মানে এই মাসেলটা কন্ট্রাকশন করবে ডায়াফ্রাম,
স্পাসমোডিক কন্ট্রাকশন করবে। এটা হচ্ছে আমাদের যদিও মাসেলের ব্যাপারে কথা বলে রাখি, এই ডায়াফ্রামের ব্যাপারে আরো কথা আছে যে অরবেলি ফেনোমেনন বলে একটা কথা আছে। সেটা হচ্ছে ডায়াফ্রাম কোন ধরনের মাসেল দিয়ে তৈরি? এটা আমরা তো মাসকুলার অর্গান বলতেছি, স্কেলেটাল মাসেল। এটা স্কেলেটাল মাসেল, কিন্তু আমরা যখন ঘুমায় থাকি তখন তো আমরা মারা যাই, তাই না? মানে ভলান্টারিলি বলা হয় যে কোনো কাজ করি না সাধারণত, তখনও কিন্তু আমাদের ডায়াফ্রাম কে কাজ করার তালে থাকে, তাই না? ডায়াফ্রাম কাজ করে। তো স্কেলেটাল মাসেল অথচ আমরা এই যে জানি যে স্কেলেটাল মাসেল, কিন্তু আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস যে কন্টিনিউয়াস নিচ্ছি, তখনও তো ডায়াফ্রাম মুভমেন্ট করতেছে, কিন্তু এই ডায়াফ্রাম মুভমেন্ট তো আসলে আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা কি নিজেরা কন্টিনিউয়াসলি খেয়াল করতেছি যে হাতটা এরকম মুভ করলাম, আমার মাসেল গুলো কন্ট্রাকশন হবে, ডায়াফ্রামটাকে মুভ করার তালে থাকবো যাতে আমাদের রেসপিরেশন চলার তালে থাকে? এরকম তো না ঘটনা তো ডায়াফ্রামের মতন নিজেই কিন্তু মুভ করতেছে, যদিও বা এটা স্কেলেটাল মাসেল। তাহলে এর সঙ্গে কিন্তু ওই কিছু মানে সিম্প্যাথেটিক যেটা অটোনমিক নার্ভাস সিস্টেমকে সাপ্লাই দিয়ে কিন্তু সে কিছু কন্ট্রোল করতে পারে। এই ঘটনাটাকে বলা হয় অরবেলি ফেনোমেনন। কারণ অলরেডি এই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এবং সিম্প্যাথেটিক সাপ্লাই মানে অটোনমিক সাপ্লাই থাকার কারণে এইটা কিন্তু ওই ফ্যাটিক হয় না, মানে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো এ মুভ করার তালেই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে এরা যেহেতু অটোনমিক সাপ্লাইও পায়, এই জন্য এ লং টাইম ধরে কাজ করে যাচ্ছে, কোনো সময় ফ্যাটিগুলিটি ডেভেলপ করতেছে না। এটাকে ওয়ারবেলি ফেনোমেনন বলে। যাই হোক, এইবার আসো যে তোমার ওই যে কথা বলতেছিলাম যে তখন আমাদের হয় ওই যে হিক্কাপ উঠলে যে স্পাজমোডিক কন্ট্রাকশন হয় ডায়াফ্রামে, এটা হচ্ছে কি ইনভলান্টারি কন্ট্রাকশনে, এবং সঙ্গে সঙ্গে আমাদের গ্লটিস, যেটা আমাদের নিঃশ্বাস ছাড়তে সাহায্য করে, ল্যারিংসের একটা পার্ট, সেই গ্লটিসটা বন্ধ হয়ে যায় আর আমাদের হিক্কাপ ওঠার তালে থাকে। তা গ্যাস্ট্রিক ইরিটেশনের কারণে হিক্কা ওঠে, তবে কিছু ডিজিজের কারণেও হিক্কা ওঠে। তার ভিতর প্রথম নাম আমাদের বলতে হয় হচ্ছে ইউরেমিয়া, মানে ইউরিয়ার পরিমাণ যদি ব্লাডে বেশি হয়ে যায়, কারণ যখন ক্রনিক কিডনি ফেল করে, মানে রেনাল ফেল হয়, ক্রনিক রেনাল ফেল হয়, তখন আমাদের ইউরিয়া তো বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে, সেই ইউরিয়া বের হইতে পারে না, তখন ইউরেমিয়া হইলে কিন্তু আমাদের কি হবে? এটা হলো প্যাথোলজিক্যাল হিক্কা ওঠা। আর আমাদের যদি অ্যানাটমিক্যাল মানে নর্মাল হিক্কাপ ওঠে, তাহলে আমরা নিঃশ্বাস বন্ধ করে রাখলে, অথবা অন্যদিকে মনোযোগী হইলে, অথবা নিঃশ্বাস বন্ধ করে রাখলে, যখন কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন আবার বেড়ে যায় ব্লাডে, তখন কিন্তু হিক্কাপ ওঠা বন্ধ হয়ে যায়। এবার ডেভেলপমেন্টের 5টা সোর্স আছে। ডায়াফ্রাম আসলে হচ্ছে ধরো দুটো স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। এটা আসলে সার্ভাইকাল রিজনে, আমাদের নেকের ওই রিজনে কিন্তু ডায়াফ্রামটা তৈরি হয়। তা ডায়াফ্রাম তৈরি হওয়ার জন্য আমাদের দুই ধরনের স্ট্রাকচার তৈরি হয়। একটা হচ্ছে ডায়াফ্রামের একটা স্কাফোল্ড তৈরি হইতে হয়, মানে ডায়াফ্রামের একটা শ্বাস তৈরি হয়। প্রথমে একটা ডায়াফ্রামের শ্বাস তৈরি হয়, আর এই শ্বাসের মাঝখানে এরপরে এসে মাসেলে এসে এর মাঝখানে এসে জড়ো হয়, তখন কমপ্লিট ডায়াফ্রামটা তৈরি হয়ে যায়। তাহলে প্রথমে যে পার্টটা দিয়ে ডায়াফ্রাম তৈরি হয় সেটাকে বলে সেপ্টাম ট্রানভার্সাম হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডন, এই সেন্ট্রাল টেন্ডনের পার্টটাকে তৈরি করা হচ্ছে সেপ্টাম ট্রানভার্সাম। তারপরে আসতে প্লুরোপেট্রোনিয়াল মেমব্রেন, এই যে এই ডোম এরিয়া গুলো তৈরি করা হচ্ছে প্লুরোপেট্রোনিয়াল মেমব্রেন। আমরা ডোম এরিয়াটা, ডোমের যে এই যে কানেকটিভ টিস্যু, যে উপরে এন্ডোথোরাসিক ফাসা, নিচের দিকে থাকতেছে আমাদের হচ্ছে ওই কি যেন বললাম ডায়াফ্রামেটিক ফাসা, এই ফাসা ফুসে এইগুলোই কিন্তু এরা তৈরি করে, বুঝছো? এইগুলো তৈরি করে একটা স্কাফোল্ড তৈরি করে, একটা শ্বাস তৈরি করে। আর হচ্ছে ডরসাল মেজেন্ট্রি অফ দা ডায়াফ্রাম, এই যে আমরা ক্রাস অফ দা ডায়াফ্রাম, এই ক্রাস
তাহলে রাইট ক্রাস, লেফট ক্রাস, স্পেশালি দেখতেছো রাইট ক্রাসটা আমাদের কি একেবারে এই মেজেন্ট্রির মতন আছে, ইকে কাভার করে, কি মানে ইসোফেগাসকে কাভার করে। তাহলে এই মেজেন্ট্রি, তাহলে ক্রাস অফ দ্য ডায়াফ্রাম ডেভেলপ ফ্রম দ্য ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। বুঝছো, এখানে যদিও লেখা আছে ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস হচ্ছে ডরসাল পার্ট তৈরি করে বা ইসোফেগাসের চারপাশটা তৈরি করে, তা না বলে তোমরা স্পষ্টভাবেই বলবে যে ক্রাস অফ দ্য ডায়াফ্রাম হচ্ছে ডেভেলপ ফ্রম কি ডরসাল মেজেন্ট্রি অফ ইসোফেগাস। আর এই চারপাশটা হচ্ছে কিছুটা পার্ট, এই চারপাশ দিয়ে পার্টটা তৈরি করে হচ্ছে বডি ওয়াল। তাহলে আমরা কি ল্যাটারাল দেখলাম? thoracic wall. হ্যাঁ, ল্যাটারাল থোরাসিক ওয়াল বা বডি ওয়াল। তাহলে আমরা কি বললাম যে সেন্ট্রাল টেন্ডন এই সেপ্টাম টানভার্সাম থেকে The সেন্ট্রাল septum. সেপ্টাম টানভার্সাম থেকে সেন্ট্রাল টেন্ডন, তার পুরো পেটোনিয়াল মেমব্রেন, সেপ্টাম Central টানভার্সাম tendon. একটা সেন্ট্রাল সেপ্টাম তৈরি হয়, সেটা আসলে ইমবায়োলজি না পড়লে বোঝা যাবে না যে আমরা সেপ্টাম টানভার্সাম থেকে আপাতত তুমি ওই কথাটা জানতে পারো, এখানে মুখস্থ করে রাখতে হবে যে সেপ্টাম টানভার্সাম থেকে এই সেন্ট্রাল টেন্ডন অফ দা কে ডায়াফ্রাম তৈরি হয়। তারপরে সেন্ট্রাল টেন্ডন থেকে হচ্ছে আমরা এর উপরে যে আমাদের লিভার আছে, এর উপরে যে আমাদের এর নিচে যে লিভার আছে, সেই লিভারের উপরের কথা বলতেছিলাম। তাহলে এর উপরে যে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম আছে, সেই ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা তৈরি করে হচ্ছে আমাদের সেপ্টাম টানভার্সাম। তারপরে এর নিচে যে লিভার আছে, এই লিভারের যে কানেকটিভ টিস্যু, এই লিভারের ভিতরে যে কানেকটিভ টিস্যু আছে, সেই লিভারের ভিতরে কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্কটা তৈরি করে আমাদের সেপ্টাম টানভার্সাম। আবার এই যে লিগামেন্টটা আছে, যে ফালসিফর্ম লিগামেন্ট, এই যে ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্ট, আর এর পিছন দিকে আছে আমাদের এই যে এইটা লেসার ওমেন্টাম, এই তাহলে ফালসিফর্ম লিগামেন্ট আর লেসার ওমেন্টাম, এইগুলো কিন্তু ডেভেলপ করে সেন্ট্রাল টেন্ডন থেকে, সেন্ট্রাল টেন্ডন সেপ্টাম টানভার্সাম থেকে। তাহলে এই স্ট্রাকচার গুলো আপাতত মনে করো রাখো যে আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে এইটা সেপ্টাম টানভার্সাম থেকে তৈরি হয়। তাহলে সেপ্টাম টানভার্সাম আসলে অ্যাবডোমেনের উপরে একটা সেপ্টাম তৈরি হয়, সেটা অ্যানাটমি এমব্রায়োলজি না পড়লে অত কিছু বোঝা যাবে না। কিছু বুঝতে পারছো তোমরা? তাহলে এইসব স্ট্রাকচার গুলো আমাদের হচ্ছে একটা স্কাফোল্ড, একটা সাজ তৈরি করে ফেললো আমাদের কিসের ডায়াফ্রামের। এরপরে সার্ভাইকাল থার্ড, ফোর্থ এন্ড ফিফথ মায়োটোম, এই মায়োটোম এর ভিতরে মাইগ্রেট করে অ্যালং উইথ দেয়ার নার্ভ সাপ্লাই। মায়োটোম সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, 4, 5 মায়োটোম, এবং সার্ভাইকাল থার্ড যে মায়োটোম আছে, এই মায়োটোমকে সাপ্লাই দেবে হচ্ছে থার্ড সার্ভাইকাল নার্ভ, ফোর্থটাকে সাপ্লাই দেবে ফোর্থ সার্ভাইকাল নার্ভ, ফিফথটাকে ফিফথ সার্ভাইকাল নার্ভ। হচ্ছে এই যে এই মায়োটোম গুলো, তাদের নার্ভ সাপ্লাই গুলো সহ এরপরে এরা এই ইসের ভিতর, এই স্কাফোল্ডিং এর ভিতর মাইগ্রেট করতেছে কোথায়? ওই আমাদের ইসের রিজিয়নে, মানে নেক রিজিয়নে প্রথম এটা ডেভেলপ করে। এই নেক রিজিয়নে ডেভেলপ করার পরে তারপরে এটা স্কারশন করে হচ্ছে আমাদের থোরাকো অ্যাবডোমিনাল বরাবর, আউটলেট বরাবর, তাই না? থোরাকো অ্যাবডোমিনাল যে ইনফেরিয়র ওপেনিং বা আউটলেট অফ দা থোরাক্স, এই বরাবর মাইগ্রেট করার কারণেই, আর ওই মাসেল গুলো যেহেতু সার্ভাইকাল থার্ড, ফোর্থ, ফিফথ মায়োটোম দিয়ে তৈরি করে, এই জন্য ও কিন্তু সার্ভাইকাল 3, 4 and 5 যে সার্ভাইকাল নার্ভ যেগুলো মিলে তৈরি করে ফ্রেনিক নার্ভ, সেই ফ্রেনিক নার্ভ দ্বারা কি ইনারভেটেড মোটর সাপ্লাই বা ইনারভেটেড হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ডেভেলপমেন্টটাও কিন্তু আমাদের এই সঙ্গে পড়ে যেতে হবে। এইবার হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া। তা ডায়াফ্রামিক হার্নিয়া আমাদের কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হইতে পারে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডায়াফ্রামেটিক হার্নিয়া হইতে পারে। তাহলে কনজেনিটাল ডায়াফ্রামেটিক যে হার্নিয়া, সেটা হলো পোস্টোল্যাটারাল হার্নিয়া। এই পোস্টোল্যাটারাল রিজিয়নে এই ফোরামেন অফ বগডালেক, একটা ফোরামেন অফ বগডালেক বলে একটা কথা থাকে। এই ফোরামেন অফ বগডালেক সেটা হচ্ছে
যে ফেইলার অফ ক্লোজার অফ পুলরোপেরিটোনিয়াল ক্যানাল, একটা পুলরোপেরিটোনিয়াল ক্যানাল থাকে। সেই পুলরোপেরিটোনিয়াল ক্যানাল মানে কি, এই এই যে এই উপরে থাকবে আমাদের পুলুরা আর পুলুরাল ক্যাভিটি, আর নিচের দিকে থাকবে হচ্ছে পুলুরাল ক্যাভিটি এবং আমাদের হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই উপর দিকে থাকবে আর নিচের দিকে থাকবে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। এই পেরিটোনিয়াল ক্যাভিটি আর পুলুরাল ক্যাভিটির ভিতর কিন্তু এপাশ দিয়ে দুপাশ দিয়ে আমাদের কি দুটো কমিউনিকেশন থাকে, যে কমিউনিকেশন ডেভেলপমেন্টালি কমিউনিকেশন থাকে, যে কমিউনিকেশনটাকে বলা হচ্ছে পুলুরোপেরিটোনিয়াল ক্যানাল। এই পুলুরোপেরিটোনিয়াল ক্যানালের জায়গায় হচ্ছে পুলুরোপেরিটোনিয়াল মেমব্রেন তৈরি হয়। মেমব্রেন তৈরি হয়ে ওই ক্যানালটাকে বন্ধ করে দেয়। ওই মেমব্রেন, তাহলে ওই ক্যানাল, ওই মেমব্রেন যদি তৈরি না হয়, এই ক্যানাল যদি বন্ধ না হয়ে যায়, তাহলে এইখানে একটা গ্যাপ থেকে যাবে। ইউজুয়ালি লেফট সাইডে এই গ্যাপটা থেকে থাকে, এটাকে বলা হয় ফোরামেন অফ বগডালেক। এই ফোরামেন অফ বগডালেক যদি লেফট সাইডে এরকম ওপেনিং থাকে, ছেলেদের বেশি থাকে মেয়েদের চাইতে, এই ওপেনিং থেকে থাকে, তাহলে কি হবে, জন্মের সঙ্গে সঙ্গে যখন নিঃশ্বাস নেওয়া শুরু করবে তখনই এইখানে কি আমাদের কি তৈরি করে, কেন চলে যাবে সেটা আগে যাচ্ছিল না, এখন যাবে। এখন যাবে কেন, যখন নিঃশ্বাস নেওয়া শুরু করবে তখনই এখানে ইন্টারঅ্যাবডোমিনাল নেগেটিভ প্রেসার তৈরি হবে, তাই না? আর যখন নেগেটিভ প্রেসার তৈরি হবে আর এইখানে পজিটিভ প্রেসার থাকবে, তখন আমাদের জন্মের সঙ্গে সঙ্গে অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলা এর নিচে যে সব জিনিসপত্র আসবে, তখন এই অ্যাবডোমেন থেকে থোরাক্সে ঢুকে পড়বে। আর থোরাক্সে যখন ঢুকে পড়বে, সে তো এই লেফট লাংকে কম্প্রেস করবে, তার মানে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে। আর রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। সঙ্গে সঙ্গে যদি তাকে অপারেশন করে সেভ না করা যায়, তাহলে এই বাচ্চাকে বাঁচানো খুব কঠিন। আমাদের মতন দেশে আসলে বাঁচানো হয়তো কঠিন। আমাদের দেশে তো আগে পেডিয়াট্রিক সার্জারি ছিল না, এখন তো যাই পেডিয়াট্রিক সার্জারি আছে, তারপরে সব জায়গায় কিন্তু এই অপারেশন করা সম্ভব নয়। তাহলে কোথা দিয়ে হবে, ফোরামেন অফ বগডালেক দিয়ে হবে। আর ফোরামেন অফ বগডালেক কেন থাকবে, ফেইলিওর অফ ক্লোজার অফ পুলুরোপেরিটোনিয়াল ক্যানাল বাই দা পুলুরোপেরিটোনিয়াল মেমব্রেন। কথা বুঝছো? হ্যালো, হ্যাঁ, জি মাঝে মাঝে স্যার। কথাবার্তা বলো, না হলে তো বুঝতে পারছি না। এরপর হচ্ছে রিট্রোস্টার্নাল হার্নিয়া। রেট্রোস্টার্নাল হার্নিয়ার কথা তো তোমাদের বলা হয়ে গিয়েছে, যে ফোরামেন অফ মরগ্যাগনি, স্পেস অফ ল্যারি, ওইখানে যদি প্যাথোলজিক্যালি ফোরামেনটা বড় হয়ে যায়, তাহলে ইউজুয়ালি রাইট সাইডে এটা হয়ে থাকে এবং অ্যাবডোমিনাল কন্টেন্ট তখন উপর দিকে চলে আসবে। এরপরে যে কি সাইন সিমটমস হবে সব আমাদের জানতে লাগবে না। তারপরে প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া। প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া, এটাকে রোলিং ভ্যারাইটি অফ হার্নিয়া বলা হয়। রোলিং ভ্যারাইটি অফ কি বলে, ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে। তাহলে অ্যান্ট্রো ল্যাটারালি এইখানে ওপেনিং থেকে থাকে, এই ওপেনিং এর এইখানে ফাঁকা জায়গা থাকে, যেখান দিয়ে হচ্ছে আমাদের কিটা এই স্টোমাক, এই স্টোমাকের অ্যান্টেরিয়র যে ওয়ালটা, অ্যান্টেরিয়র ওয়াল রোল আপ করে, রোল আপ, মানে এর কিন্তু এই এই যে ইসোফেগো স্টোমাকের গ্যাস্ট্রিক যে জাংশন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল যে জাংশন, এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন কিন্তু এই জায়গায় থাকবে, এ কিন্তু মুভ করবে না। মুভ করবে হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দা স্টোমাক, মুভ করে এই অ্যান্টেরিয়র ওয়াল অফ দা স্টোমাক, এই যে দেখতে পাচ্ছ অ্যান্টেরিয়র ওয়াল অফ দা স্টোমাক, এইখান দিয়ে মুভ করে এর সামনে যে গ্যাপ থাকবে, এই গ্যাপ দিয়ে উপরে উঠে চলে আসবে। ইভেন উপরে উঠতে 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 এর আপসাইড ডাউন হয়ে যেতে পারে। আপসাইড ডাউন হয়ে যেতে পারে মানে কি, নিচের দিক তো ফিক্সড রয়েছে ফান্ডাস, মানে কার্ডিয়াক এন্ডটা, এর পাইলোরিক এন্ডটা ওই ইসের ভিতর নাই, ওইখানে থাকার কথা। তাহলে এর পাইলোরিক এন্ডটা উপর দিকে চলে যায় আর এইটা কিন্তু এইখানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে জাংশন, এই জাংশনটা কি নরমাল থাকে। নরমাল থাকার কারণে উপরে উঠে গেলেও এই গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, যেহেতু এখানে এটা স্ফিংটারের অ্যাকশনটা ঠিক থাকে। হ্যালো, তোমরা শুনছো? শুনতেছি স্যার। এইটাকে বলা হয় রোলিং ভ্যারাইটি অফ হায়াটাল হার্নিয়া, বুঝছো? তাহলে প্যারাইসোফেজিয়াল হার্নিয়া ও রোলিং ভ্যারাইটি অফ হায়াটাল হার্নিয়া, এই তিনটে হার্নিয়া হলো কনজেনিটাল হার্নিয়া হইতে পারে। অ্যাকোয়ার্ড কিভাবে হইতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হলে কি হবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে এই সে পেটের উপর দিয়ে আমাদের কি হলো, পেটের উপর দিয়ে
গাড়ি চলে গেল। গাড়ির চাকা চলে গেল, তাই না? চাকা চলে গিয়ে যাইও যদি হয়, এইখানে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার হঠাৎ করে কি রাইজ করে যাবে না? রাইজ করলে এইখানে ব্লাড ইনজুরি হইতে পারে, ব্লাড ইনজুরি হয়ে অ্যাবডোমিনাল কন্টেন্ট এই চলে যেতে পারে, থোরাক্সে চলে যেতে পারে। এটা কি আমরা বাঁচবেই না স্যার। না, বাচ্চা তো আল্লাহর হাতে, কি হবে আল্লাহই জানে। তা বাঁচানো খুবই কঠিন, যে তারপরেও হইতে পারে, বাঁচতেও পারে। তবে এইটা এরকম ইনজুরি হইতে পারে, অথবা স্টাব ইনজুরি করলো এইখান দিয়ে, এই আমাদের কি ইন্টারকোস্টাল স্পেস দিয়ে যদি ছুরি ঢুকায় দেয়, স্টাব ইনজুরি করে, তাহলে কি এই ইনজুরি হবে, তখন কিন্তু স্টোমাক এইখানে ছিদ্র হয়ে যেতে পারে, সেইটা দিয়ে উপরে উঠে যেতে পারে, যেটাকে বলা হয় ট্রমাটিক ইনজুরি। আর কারণে ট্রমাটিক হানিয়া। আর একটা হইতে পারে স্লাইডিং হায়াটাল হার্নিয়া। হায়াটাল হার্নিয়াটা যদি ই মাসেল আমাদের যদি কি বলে ডায়াফ্রামেটিক মাসেল যদি উইক হয়ে যায়, স্পেশালি যে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এটা যে উইক হয়ে যায়, উইক হয়ে গেলে তখন আমাদের এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন স্লাইড করে, এই জাংশনটাই আগের বার দেখেছিলাম আমরা যে রোলিং জাংশন কিন্তু জায়গায় ছিল, কিন্তু এই এই ইটা হচ্ছে স্লাইড করে তখন উপর দিকে উঠে চলে আসবে, উপর দিকে, সেইটাকে বলা হয় হচ্ছে স্লাইডিং হায়াটাল হার্নিয়া। ওইটাকে আমরা বলেছিলাম রোলিং হায়াটাল হার্নিয়া, আর এইটাকে বলতেছি হচ্ছে অ্যাকওয়ার্ড স্লাইডিং হায়াটাল হার্নিয়া হয়ে উপরে চলে আসবে। তাহলে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন এইখানে যখন চলে আসবে, তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে আমাদের এই যে ডায়াফ্রামেটিক যে স্পিনটারিক ফাংশন ছিল, সে ফাংশনটা কি থাকবে? না স্যার। ফাংশনটা থাকবে না। ফাংশনটা না থাকলে আমাদের কি হবে? এই গ্যাস্ট্রিক যে অ্যাসিডিক কন্টেন্টটা আমাদের সেই ইসোফেগাসে চলে আসবে। ইসোফেগাসে চলে আসে আমাদের কি করবে? আমাদের ইসোফেগাসে পেপটিক ইসোফেজাইটিস করবে, তারপরে আমাদের হার্টবার্ন হইতে পারে। এইগুলোই হচ্ছে আমাদের কি বলে ডায়াফ্রাম। ডায়াফ্রাম সম্বন্ধে আমরা জানলাম। ডায়াফ্রাম সম্বন্ধে জেনে এরপরে আমরা